রাইমোহন বেনিয়ানের উপর হাতের থাবড়া মারতেই রূপোর টাকা ঝনঝনিয়ে উঠল। একগাল হেসে বলল, মুরদ নেই, আজ 100 সিক্কা টাকা এনেছি। নকরকে ডাক, বোতল আনা। হিরেমণি বলল, আবগারির দোকান বন্ধ হয়ে গেছে, এখন আবার কোথায় বোতল পাবে? রাইমোহন হেসে বলল, ওর কাছেই বোতল রাখা থাকে, একটু ঘুরে ঘেরে এসে নিজেরই নুকোনো বোতল বার করে দেবে, 2 পয়সা বেশি নেবে, এই যা। দাঁড়াও বাপু, ছেলেটাকে রেখে আসি পাশের ঘরে। তুমি তো পেটে একটুখানি পড়লেই অমনি হল্লা শুরু করবে। হল্লা কি রে? গান শোনাবো। তোকে নিয়ে আমি নতুন গান বেঁধেছি। থাক, আর আমায় নিয়ে গান বাঁধতে হবে না, বড় বড় বাবুদের নিয়ে গান বাঁধো, তাই করোগে। বাবুদের নিয়ে গান বাঁধি তো রোজগারের জন্য, আর তোকে নিয়ে বাঁধবো রসের গান। তোকে শিখিয়ে দেব, তুই গাইবি, তোর গলাটি এত মধুর। হিরেমণি ঘুমন্ত ছেলেকে পাজা কোলা করে তুলে নিল। রাইমোহন বলল, দিব্যি চাকপানা মুখখানি হচ্ছে দিন দিন। হ্যাঁ রে, হ্যাঁ রে হিরেমণি, এ ছেলে কার রে? কার আবার? আমার। সে তো বুঝলুম, ওর বাপকে। তা জেনে তোমার কি দরকার? ভগবান আমাকে দিয়েছেন ছেলে। ভগবান? কোন বাড়ির ভগবান? দত্তবাড়ি, ঠাকুরবাড়ি, শিলবাড়ি, দেবদের বাড়ি, মল্লিকদের বাড়ি, কত ভগবান আছে। এর ওপর আবার আছে সাহেব ভগবান। তা কোন ভগবান তোকে দিলে? তুমি চুপ মারো তো। ছেলে আমার নয় তো রে। আমি অবশ্য ভগবান নই, আমি ওনাদের পায়ের কুকুর। মুখে মারবো মুড়ো ঝেঁটা। ঘরের মাঝখানে একটা কাটা দরজা, সেখানে ঝুলছে ভারী মকমলের পর্দা। সেই পর্দা ঠেলে হিরেমণি ছেলেকে নিয়ে গেল পাশের ঘরে। একটু পরেই এলো মদের বোতল। অন্যদিনের তুলনায় আজ এ পাড়া সত্যি বেশ নিস্তব্ধ। প্রত্যেক সন্ধেতে এদিকে হাসির ফোয়ারা আর ঘুঙুরের ঝমঝমানিতে বাতাস কাঁপে। রাইমোহন সাধারণত কোনো কাপ্তেনের সাঙ্গাত হয়ে এসব জায়গায় আসে। খরচ খরচা সব সেই কাপ্তেনের। তাদের সঙ্গে থাকতে থাকতে রাইমোহনের এমন অভ্যেস হয়ে গেছে যে সন্ধ্যা রাতে আর কিছুতেই নিজের বাড়িতে মন টেকে না। একমাত্র হিরেমণির কাছেই সে মাঝে মাঝে একা আসে। হিরেমণি এ পাড়ায় এসেছে বছর 4, বয়স মাত্র 17-18। আজ নিজেই কাপ্তেনের ভঙ্গিতে তাকিয়া হেলান দিয়ে পা ছড়িয়ে বসে হাতের গেলাসে চুমুক দিতে দিতে রাইমোহন বলল, একটা গান ধর না। হিরেমণি বলল, তুমিই তো আজ গান শোনাবে বললে। রাইমোহন চোখ বুজে খানিকক্ষণ চুপ করে থেকে তান ধরল। সোনার বৃক্ষে রূপোর পাতা, সেটা বসেছে এক হিরেমন পাখি। হাতটা এগিয়ে এনে সে হিরেমণির গাল টিপে আদর করল, কিন্তু এই আসর ভেঙে গেল অকস্মাৎ। হিরেমণিকে সবেমাত্র 2-1 লাইন গানের আক্ষর শুনিয়েছে রাইমোহন। এই সময় বাড়ির সদরে একটা গাড়ি থামার আওয়াজ হলো। হিরেমণির নৌকর রামদাস ছুটতে ছুটতে উপরে এসে দরজায় ঘা দিয়ে বলল, সরকার বাবু আয়ে হ্যাঁ, সরকার বাবু। রাইমোহন শায়িত অবস্থা থেকে ধর্মর করে উঠে বসে বলল, নিশ্চয়ই জগমোহন সরকার। হিরেমণি ভুরু কুচকে বলল, তুমি উঠছ কেন, তুমি বসো। রাইমোহন জিভ কেটে উত্তর দিল, মাথা খারাপ? আর এখানে আমার ঠাঁই আছে? জগমোহন সরকার এসেছে, আমি তো তার তুলনায় একটা ছাড় পোকা। হিরেমণি তার হাত চেপে ধরে বলল, না, তুমি বসো। রামদাস, বাবুকে বলে দে আজ দেখা হবে না, আজ আমার শরীর খারাপ। অমন করিস নে হিরে, বাবু ফেরাতে নেই, বাবু হলো গে লক্ষ্মী। এমন হাতের লক্ষ্মী কি পায়ে ঠেলতে আছে?
ওসব বাবু আজ ফিরে গেলে আবার কাল আসবে। তুমি সুন্দর গান শোনাচ্ছিলে, আজ তুমিই থাকো। আরে আমি কি কখনো বাবু হতে পারি? আমার বাপ ঠাকুরদা তো আর নুনের দেয়ানি করেনি, বা সাহেবদের তল্লি বইতেও পারেনি। আমি তো তোর পড়ে পাওয়া 14 আনা। তুই টাকার খোটা দিচ্ছিলি, আমি বললুম 100 টাকা এনেছি। আরে 100 টাকা একসঙ্গে কি আমি চোখে দেখেছি কখনো? আমি বড় জোর 20-25-এর খদ্দের। এই নিমকহারামের মতন কথা বলো না। তোমার ঠেঙে আমি কখনো টাকা নিয়েছি? ভগবানের দয়ায় আমার টাকার অভাব নেই। কথার কথা বললু, আমি পালাই, তুই বাবুকে ডাক। জুতো জোড়া আবার কোথায় গেল? তুমি পালাতে চাইছো কেন? আমার টাকার দরকার নেই, আমি বলছি তুমি থাকো। জগমোহন সরকারকে ফেরাসনি, উনি আবার ফিমেল উদ্ধারের ব্রত নিয়েছেন, মনে বড় দুঃখ পাবেন। মানিল। তবে যাও, বেরো, দূর হও। আহা, তা বলে অমন ভাবে ভাগিয়ে দিসনি। সবাই নাতি জ্যাটা মারে বলে কি তুইও মারবি? একটু আদর করে যেতে বল। এখন আমি যাই বা কি করে? জগমোহন সিঁড়ি দিয়ে উঠে আসছেন, নামতে গেলে ওর ঘাড়ে পড়ব। সিঁড়িতে দুবদাব শব্দ হচ্ছে। জগমোহনের বিশাল বপু, নেশার ঝোঁকে পা দুটিও এখন টলমল। রামদাসের কাঁধে হাত দিয়ে উঠছেন তিনি। ওপরে এসে হিরেমণির ঘরের বন্ধ দরজায় দুমদুম করে কিল মারতে লাগলেন। হিরেমণি বলল, যাও, দরজা খুলে দাও গে। রায়মোহন ফিসফিস করে বলল, বাবু আমাকে এখানে দেখলে মহা চটিতং হয়ে যাবেন রে। পক্ষী হলে জানলা দিয়ে উড়ে যেতুম, এখন কি করি? শালিক পাখির মতোই তো ভয়ে কাঁপছ। রায়মোহন চোখ বুজে ঠোঁট ফাঁক করে নিঃশব্দে হাসল একটুক্ষণ, তারপর কোমর দুলিয়ে নাচতে শুরু করলো। ভয়ে তোমার মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি গো? ভয়ে নয় রে, ভয় নয়, আনন্দে। আজ জগমোহন সরকারকে বাগে পেয়েছি। শোন, আমি পাশের ঘরে লুকিয়ে থাকব, তুই যেন কিছু ফাঁস করে দিসনি। জগমোহন হেরে গলায় বললেন, আমি তোমার শরীর মন সব ভালো করে দেবো, আমার কাছে মোক্ষম দাওয়াই আছে। হিরেমণিকে চোখ দিয়ে দরজা খোলার ইঙ্গিত করে রায়মোহন সুরুত করে চলে গেল পাশের ঘরে, ভেজিয়ে দিল দরজাটা। জগমোহন সরকার ঘরের মাঝখানে এসে দাঁড়িয়ে একটি মস্ত বড় ঢেকুর তুললেন। হাতের ছড়িটা মাটিতে ফেলে ভুঁড়ির উপর দুহাত রেখে পরম তৃপ্তির মুখভঙ্গি করে বললেন, কই হিরেমণি, তোমার শরীর তো কিছু খারাপ নয়, বদন কমনটি যেন আরো প্রস্ফুটিত হয়েছে। ইচ্ছে হয় ভ্রমর হয়ে গিয়ে আমি বসি। আমি অনেকদিন পর এলুম, অনেকদিন পর তোমায় দেখলুম। হিরেমণি বলল, তাই তো ভাবছি, কলকাতা শহরে মেয়ে মানুষ গিজ গিজ করছে, হঠাৎই অধীনাকে আপনার মনে পড়ল? জগমোহন সরকার বললেন, মনে তো সততই পড়ে, কিন্তু বড় বেশি কাজে জড়িয়ে পড়েছি এদানি, মুখ তুলবারও সময় পায় না। আজ তোমার সঙ্গে দুটি মনের কথা কইতে এলুম। বসুন, বাতাস করব? একটু শরবত বানিয়ে এনে দেবো? শরবত? সুধা পান করতে এলুম, আর তুমি বলছো শরবতের কথা? শরীর খারাপের কথা তুলে আমাকে ফেরাতে চাইছিলে কেন প্রিয়ে? অনেক রাত হয়েছে তো, সবার উদ্যোগ করছিল। বেশি রাত না হলে আমি আবার বেরুতে পারি না, ছোঁড়ার দল ঘোরাঘুরি করে, কে কখন ডেকে ফেলবে। মহৎ কাজে আমার অনেক বিপদ, বুঝলে হিরেমণি, সব সময় পেছনে ফেউ লেগে থাকে। জগমোহন সরকার বসলেন। হিরেমণি তখনও দূরে দাঁড়িয়ে আছে দেখে বললেন, এসো, কাছে এসো, একটু আলিঙ্গন দাও, বুকটা জুড়ো, বুকটা বড় খাঁ খাঁ করে আজকাল। ভেজানো দরজাটা চুলের মতন ফাঁক করে সেখানে চোখ দিয়ে দাঁড়িয়ে রইল রায়মোহন।
শোনা যায় নবীন কুমারের যখন মাত্র 5 মাস বয়স, সেই সময়ে সে একটি বিস্ময়কর কাণ্ড করেছিল। একদিন সে খাট থেকে গড়িয়ে পড়ে যায় মাটিতে। বিম্ববতী সেদিন পালকি চেপে গঙ্গা স্নানে গিয়েছিলেন। পুত্রের ভার দিয়ে গিয়েছিলেন অতি বিশ্বস্ত চিন্তামণি দাসীর উপর। শিশুকে ঘুমন্ত ভেবে চিন্তামণি সবেমাত্র একবার ঘরের বার হয়েছে, অমনি শিশু সেই শয্যা থেকে গড়িয়ে পড়ে গেল ভুঁইয়ে। শব্দ পেয়েই চিন্তামণি ছুটে এলো হাকুপাকু করে। এসে ওইটুকু ছেলের কাণ্ড দেখে তার চোখ কপালে উঠল। অত উঁচু থেকে পড়ে গিয়েও নবীন কুমার কাঁদেনি, বরং হামাগুড়ি দিয়ে সে পালঙ্কের নিচে লুকোবার চেষ্টা করল যেন। হামাগুড়ি! ভয়ে বুক ডিপ ডিপ করতে লাগলো চিন্তামণি। 5 মাসের শিশুকে হামাগুড়ি দিতে দেখেছে কেউ কখনো? পালঙ্কের নিচে হাত বাড়িয়ে চিন্তামণি ব্যাকুলভাবে ডাকতে লাগলো, ও ছোটবাবু, ছোটবাবু। চিন্তামণি নবীন কুমারকে ধরে তুলতে সাহস পাচ্ছিল না। তার ধারণা হলো এই ছেলের উপর অপদেবতার দৃষ্টি পড়েছে নিশ্চিত। চেঁচামেচি করে বাড়ির শুদ্ধ লোককে সে ডেকে জড়ো করল সেখানে। নবীন কুমার গুটিসুটি মেরে বসে আছে পালঙ্কের নিচে। মুখ দেখে মনে হয় ঠিক যেন দুষ্টুমি করে হাসছে সে। তার কপালের বাঁ দিকে কেটে গেছে, শুরু ধারায় রক্ত গড়াচ্ছে সেখান থেকে। 5 মাসের শিশু হামাগুড়ি দেয় এবং কপাল কেটে রক্ত বেরুলেও না কেঁদে হাসে। এই দৃশ্য প্রায় অলৌকিকেরই মতন। 8 মাস বয়সে নবীন কুমার একদিন আপনি উঠে দাঁড়ায় এবং দিব্যি গুড়গুড়িয়ে হেঁটে একলা একলা ঘর থেকে বারান্দায় বেরিয়ে এসে আবার চমকে দেয় সকলকে। নবীন কুমারের পরবর্তী কীর্তিটি আরও চমকপ্রদ। বিম্ববতীর পাখি পোষার শখ। বাড়িতে অনেকগুলি ময়না, চন্দনা, হীরামন ও কোকিল আছে। 3 দিকের বারান্দায় সার দিয়ে সেই সব পাখির দাঁড়গুলি সাজানো। অন্দরমহলের মধ্যখানে উঠোন। 3 মহলা বাড়ি। একতলার ঘরগুলি আশ্রিত পোষ্য ও কর্মচারীদের জন্য বরাদ্দ। এছাড়া বাড়ির সংলগ্ন কয়েকটি গোলপাতার ঘরও আছে, সেখানে থাকে দাসদাসীরা। দোতলার বারান্দাটির নিচে অর্ধেক রেলিংয়ে ঘেরা, বাকি অর্ধেক অংশে গ্রীষ্মকালের খসখসে পর্দা ফেলা থাকে। বিম্ববতী এই বারান্দায় দাঁড়িয়েই দাসদাসীদের প্রয়োজন মতো নির্দেশ দেন। সব দাসদাসীর ওপরে আসার হুকুম নেই। পাখিগুলির ডারে বসানো বাটিতে রোজ সকালে ছোলা আর জল দেন বিম্ববতী নিজে। পাখিগুলো নানা রকম সুরে ডাকে, কিন্তু কোনো পাখির মুখে বোল ফোটেনি। বিম্ববতীর শুধু এই একটা দুঃখ। তিনি প্রতিদিন তার ঘরের সামনে ময়নাটির কাছে দাঁড়িয়ে পাখি পড়ান। ময়না বল, রাধে কৃষ্ণ, বল রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। বিম্ববতীর কণ্ঠস্বর অতি সুমিষ্ট। তার মুখনিসৃত রাধে কৃষ্ণ নামে যেন এবারই পবিত্র হয়ে যায়। কিন্তু বোকা ময়নাটা কিছু বোঝে না। ঘাড় ঘুরিয়ে লাল লাল চোখ মেলে সে শুধু দেখে বিম্ববতীকে। শিশু নবীন কুমারও মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকে সেই সময়। পাছে দুরন্তপনা করে সে কোনো পাখিকে ধরতে যায় কিংবা কোনো পাখি হঠাৎ ঠুকরে দেয় তাকে, তাই বিম্ববতী এক হাত দিয়ে ছেলের মাথা ঢেকে রাখেন। ময়না বুলি শিখল না। তার আগেই নবীন কুমার একদিন বলে উঠল, রাধে কৃষ্ণ। প্রায় পরিষ্কার উচ্চারণ। মায়ের দিকে সকৌতুকে তাকিয়ে এসে বারবার বলতে লাগলো ওই কথা। মা বলল না, দুধ বলল না, যাই বলল না, শিশুর মুখের প্রথম কথাই হলো রাধে কৃষ্ণ। তখন ঠিক 8 মাস 17 দিন বয়স। বিম্ববতীর সর্বাঙ্গে এক দারুণ শিহরণ হলো। চিন্তামণির কথা শুনে তারও মনে মনে একটু আশঙ্কা ছিল যে ছেলের উপর অপদেবতার নজর পড়েছে হয়তো। অকালে ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তা থাকেই, কিন্তু সেদিন তিনি আনন্দে কাঁপতে লাগলেন। রাধাকৃষ্ণর নাম উচ্চারণ করেছে যে শিশু, কোন অপদেবতার সাধ্য তার ধার ঘেঁষে। ছেলেকে কোলে তুলে নিয়ে বিম্ববতী দৌড়ালেন তার স্বামীর ঘরের দিকে। রামকমল সিংহের ঘুম ভাঙে বেশ বেলায়। চোখ মেলে তিনি হতবম্ব হয়ে গেলেন। বিম্ববতীর প্রায় পাগলিনীর মতন অবস্থা। হেসে কেঁদে তিনি একেবারে অস্থির। চুমুই চুমুই বালকের গাল সম্পূর্ণ ভিজিয়ে দিয়েছেন। বিম্ববতী যে স্বামীকে কি বলতে ছুটে এসেছেন তা প্রথমে বুঝতেই পারলেন না রামকমল। ছেলেই বুঝিয়ে দিল বাবাকে। সে আবার বলল,
রাধে কিস্য, ঠিক যেন যন্ত্রপুতুলের মতো আওয়াজ। ক্রমে ক্রমে বহু জায়গায় রটে গেল যে জোড়াসাঁকোর সিংহবাড়িতে এক ক্ষণজন্মা শিশুর আবির্ভাব হয়েছে। 1 বছর বয়সেই সে নাচে, গায়, ছড়া বলে। বাড়িতে অতিথিরা এলে তারা গোল হয়ে ঘিরে বসেন মজলিস কক্ষে। মাঝখানে দাঁড়িয়ে নবীন কুমার হাত পা নেড়ে চোখ উল্টে নানা রকম কৌতুক দেখায়। সকলেই যে এই দৃশ্য উপভোগ করে তা নয়, কেউ কেউ অস্বস্তিতে মুখ ফিরিয়ে রাখে। এই শিশুর কিছুই যেন স্বাভাবিক নয়। হাত পায়ের গড়ন যেন কাট কাট, ঠোঁটে নাকে তীক্ষ্ণতা আছে, কিন্তু লালিত্যের বেশ অভাব। তার চোখ দুটি বেশি উজ্জ্বল। তার ব্যবহারে এতখানি অকালপক্যতা দেখলে গা ছমছম করে। মনে হয় এ শিশু বেশি দিন বাঁচবে না। প্রকৃতির খেয়ালে এরকম একটি শিশু জন্মায়, আবার হঠাৎ চলে যায়। শ্রীরামপুরের মার্শম্যান সাহেবের সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণে ছাপাও হয়েছিল এই শিশুর খবর। যুগল সেতু নিবাসী প্রসিদ্ধ বাবু রামকমল সিংহের বহু সুকৃতির ফলে পরিপক্ক বয়সে এক পুত্র সন্তান লাভ হয়ে আছে। ওই পুত্রের নাম নবীন কুমার। সে তাহাদের গৃহ উজ্জ্বল করত মাতা পিতাকে সুখ সাগরে নিমজ্জিত রাখিয়াছে। বিশেষ কথা এই যে ওই পুত্র অতি ভক্তিমান। দেবদেবীর মূর্তি দেখিলেই সে দর 2 ধারে অশ্রুবর্ষণ করে ও গীত গাহে। বালকের বয়ক্রম 1 বৎসর 2 মাস মাত্র। এদিকে গঙ্গানারায়ণ দিন দিন আরও নির্ভৃত্যচারী হয়ে উঠছে। এমনিতেই সে লাজুক, বাড়িতে আত্মীয় সমাগম হলে সে পালিয়ে পালিয়ে বেড়ায়, হাঁটাচলা করে নিঃশব্দে। এখন তাকে আরও দেখতে পাওয়া যায় না। নিজেকে প্রায় সব সময় আবদ্ধ করে রাখে নিজের কক্ষে। বছরখানেক আগে সে ফিরিঙ্গি পাঠশালা ছেড়ে ভর্তি হয়েছে হিন্দু কলেজে। তার মনে এসেছে নতুন জোয়ার। চোখের সামনে খুলে গেছে কল্পনার এক অপরূপ জগৎ। একা ঘরের মধ্যে পায়চারি করতে করতে সে আবৃত্তি করে, নট ম্যাড বাট বাউন্ড more than a madman is, shut up in prison, kept without my food, whipped and tormented. রোমিওর সংলাপ উচ্চারণ করতে করতেও সে শুনতে পায় ক্যাপ্টেন রিচার্ডসনের কণ্ঠস্বর। ক্যাপ্টেন সাহেব কাব্যকে একেবারে জীবন্ত করে তোলেন। ক্লাসে পড়াতে পড়াতে কখনো তিনি সিংহের মতো গর্জান, আবার কখনো বাঁশির মতো মধুর সুরেরা স্বর বার করেন। রোমিওর কথা বলতে বলতে তিনি নিজেই রোমিও ভাবে ভাবিত হয়ে যান। আবার তিনি ক্যাপিওলেট, তিনি মার্কুশিও, এমনকি জুলিয়েট পর্যন্ত। জুলিয়েটের কথা চোখ বুজে শুনলে মনে হবে ক্লাসের মধ্যে সত্যিই বুঝি কোনো নারী এসে উপস্থিত হয়েছে। রিচার্ডসনের ক্লাসে একটি পিনের শব্দ পড়লেও শোনা যায়। এমনকি মধুর মতো অত দুরন্ত ছেলেও সে সময় তন্ময় হয়ে থাকে। গঙ্গানারায়ণের বিবাহের কথাবার্তা চলছে। রামকমল চান খুব শীঘ্রই গঙ্গাকে বিস্ময়কর্মে লাগিয়ে দিতে। অনেক পাত্রী দেখার পর বাগবাজারের গোকুল বসুর কন্যা লীলাবতীকে মোটামুটি পছন্দ করা হয়েছে। লীলাবতীর বয়স 7। গঙ্গানারায়ণের এখন বিবাহের এতটুকুও ইচ্ছে নেই, কিন্তু সে কথাও সে মুখ ফুটে বলতে পারে না কারুকে। অতটুকু একটা মেয়ের সঙ্গে সে কি কথা বলবে? তাছাড়া বিবাহের চিন্তাতেই গঙ্গানারায়ণের কর্ণমূল আরক্ত হয়। এই ব্যাপারটির মধ্যে কি যেন একটা রহস্য আছে, তা সে এখনো ঠিক বোঝে না। ইদানিং ওই কথা তুলে বিন্দুবাসিনী প্রায়ই খুব রঙ্গ করে। বিন্দুবাসিনী বিধুশেখরের তৃতীয়া মেয়ে। গঙ্গানারায়ণ বিকেলের দিকে মাঝে মাঝে যায় ওই বাড়িতে। আগে প্রায় প্রত্যহই যেত, এখন বিশেষ করে শনিবার ও রবিবারে সে যেতে ভোলে না। বিধুশেখরের বাড়িতে আশ্রিতদের মধ্যে একজন হচ্ছেন শিবরাম আচার্য। তার কাছ থেকে নিয়মিত সংস্কৃত ও বাংলার পাঠ নিতে যেত গঙ্গানারায়ণ। কিছুদিন হলো আচার্য মশাই মার্শম্যান সাহেবের কাগজে পণ্ডিতের চাকুরি নিয়েছেন। সারা সপ্তাহ শ্রীরামপুরে থেকে শনিবার কলকাতায় আসেন। বিন্দুবাসিনীও পাঠ নেয় ওই আচার্যের কাছে। বিন্দুবাসিনীর পড়াশোনায় বড় আগ্রহ, সেখানেই তার সঙ্গে গঙ্গানারায়ণের মিল। বিধবা হয়ে পিত্রালয়ে ফিরে এসে বিন্দুবাসিনী পড়াশোনায় বেশি করে মন দিয়েছে। বিধুশেখরের কন্যা সংখ্যা 5। তিনি অপুত্রক। পুত্র সন্তান নেই বলেই বিধুশেখরের বাড়িতে গঙ্গানারায়ণের বেশি আদর। বিধুশেখরের পঞ্চম কন্যাটির বয়স 8। তারও বিবাহ এই সামনের অগ্রহায়ণে।
সেই কন্যার সঙ্গে গঙ্গানারায়ণের বিবাহ হলে ব্যাপারটি সর্বাঙ্গ সুন্দর হতে পারত, কিন্তু তা হবার নয়। বৃদ্ধশেখররা ব্রাহ্মণ, বৈদিক কুলীন বলে ওই পরিবারের মেয়েদের বিবাহ হয় কুল সম্বন্ধ করে। কন্যা সন্তান জন্মাবার ২-১ মাসের মধ্যেই স্বজাতের মধ্যে কোনো পাত্র নির্বাচন করে তার সঙ্গে সম্বন্ধ ঠিক করে রাখতে হয়। তারপর যথাসময়ে সেই নির্দিষ্ট পাত্রের সঙ্গেই বিবাহ। বাল্য থেকেই বিন্দুবাসিনীর কপাল পোড়া। কৃষ্ণনগরের যে ছেলেটির সঙ্গে তার কুলসম্বন্ধ করা ছিল, বিন্দুবাসিনীর বয়স ৭ না পুরোতেই মরে গেল সেই ছেলেটি। ফলে বিন্দুবাসিনী অন্নপূর্বা হয়ে গেল। তার আর কুলীন ঘরে বিবাহ সম্ভব নয়। এক মৌলিক ঘরের পাত্র ঠিক করা হলো তার জন্য। বিন্দুবাসিনী প্রায় গঙ্গানারায়ণের সমবয়সী। গঙ্গানারায়ণের মনে আছে বিন্দুবাসিনীর বিবাহের দিনটির কথা। সেদিন আকাশের রং ছিল রক্তবর্ণ। পাথুরিয়া ঘাটায় সাংঘাতিক আগুন লেগেছিল। পুরো ২ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। সেই লাল আকাশের নিচ দিয়ে খেলাঘর ও পুতুলের সংসার ছেড়ে ৮ বছরের বালিকা বিন্দুবাসিনী চলে গেল শ্বশুরালয়ে। সেদিন সে গিয়েছিল কাঁদতে কাঁদতে, আবার সেই রকমই কাঁদতে কাঁদতে ঠিক ১.৫ বছরের মাথায় সে ফিরে এলো স্মৃতির সিঁদুর মুছে। পুত্র সন্তান না থাকলেও বন্ধুর মতন দত্তক নেননি বিধুশেখর। পঞ্চম কন্যা সুহাসিনীর সঙ্গে যার বিবাহ ঠিক করেছেন তাকে তিনি ঘর জামাই করে রাখবেন। সদর দেওয়ানি আদালতে ওকালতি করে প্রচুর অর্থ উপার্জন করেছেন বিধুশেখর। উকিল হিসেবে তার প্রতিপত্তি প্রায় রাজনারায়ণ দত্তের সমান সমান। সুহাসিনীর কুলসম্বন্ধ ছিল যার সঙ্গে সে ইতিমধ্যেই আরো ২টি বিবাহ করায় ক্ষুব্ধ বিধুশেখর সেই পাত্রের সঙ্গে নিজ কন্যা সম্বন্ধ ছিন্ন করেছেন। এর ফলে সমাজে কিছু গুঞ্জন উঠেছিল, কিন্তু বিধুশেখর অর্থের জোরে সমাজের মুখ চাপা দেবেন। সংস্কৃত কলেজ থেকে একটি দরিদ্র মেধাবী ছাত্রকে তিনি সুহাসিনীর বর হিসেবে ঠিক করেছেন। এই ছেলেটিও খাঁটি দাক্ষিণাত্য বৈদিক কুলীন বংশীয়। বিধবা হয়ে ফিরে আসার পর বিন্দুবাসিনী আর পুতুল খেলায় মন দেয়নি। যথানিয়মে অবশ্য তাকে প্রথমে ঠেলে দেওয়া হয়েছিল আরও বৃহৎ একটি পুতুল খেলার ঘরে। আবেগকম্পিত গলায় বিধুশেখর বলেছিলেন, মা, আর কাঁদিস নে। আজ থেকে গৃহদেবতার সেবার সব ভার তোর উপরেই দিলাম। মনে করিস স্বয়ং জগন্নাথই তোর স্বামী, আমরা সকলে তোর সন্তান। কিন্তু ৯.৫ বছরের একটি বালিকার সর্বক্ষণ ঠাকুর ঘরে মন বসবে কেন? গোড়ায় সে একটা সাদা থান আলুথালুভাবে শরীরে জড়িয়ে ঠাকুর ঘরে গিয়ে গম্ভীরভাবে চোখ বুজে বসে থাকত। কখনো কখনো তার মা গিয়ে দেখেছেন যে মেয়ে কুশের আসনের উপরেই কাত হয়ে ঘুমিয়ে আছে। এখন বিন্দুবাসিনী দুবেলা নমনম করে কোনো ক্রমে পূজা সেরে আসে, আর বাকি সময় পড়ে। সংস্কৃত ও বাংলায় তার যথেষ্ট বুদুৎপত্তি জন্মেছে। কুটু প্রশ্নে সে গঙ্গানারায়ণকেও হারিয়ে দেয়। বিন্দুবাসিনী প্রশ্ন করে, বলতো গঙ্গা, বিজ্ঞানার্থং মনুষ্যানাং মনং পূর্বং পর্বতে, এর মানে কি? গঙ্গানারায়ণ কোনো ক্রমে উত্তর দেয়, মানুষের মন সবকিছু জানবার জন্য ব্যস্ত। বিন্দুবাসিনী মাথা দুলিয়ে হাসে আর বলে, হলো না, হলো না। অত কি সহজ? মানুষের মন প্রথমে বস্তুর স্বরূপ জানবার জন্য প্রবৃত্ত হয়, তারপর মানুষের মন এর উপরে উঠে যায় আর সেই বস্তুকে অনুভব করার সংকল্প করে, আর তাতে বাধা পেলে চটে যায়। তৎপ্রাপ্য কামং ভজতে রসঞ্চ দ্বিজসত্যম। বিন্দুবাসিনীর মুখে এত বড় বড় কথা শুনে গঙ্গানারায়ণেরও হাসি পায়। সে বলে, এ তো কাব্য নয়, এসব শুকনো দর্শন আর আমার ভালো লাগে না। বিন্দুবাসিনী ফোঁস করে ওঠে, এসব শুকনো দর্শন? তুই বুঝিস ছাই, দুপাতা ইংরেজি পড়তেই তুই সব বুঝি গিয়েছিস, তাই না? সংস্কৃত সম্পর্কে গঙ্গানারায়ণের আগ্রহ সত্যিই অনেক কমে গেছে। আর বাংলায় তো পড়বার মতো একখানাও বই নেই। তুই তো ইংরেজি পড়লি না বিন্দু, তুই বুঝবি কি করে যে কত সুন্দর রসের কাব্য ওরা লিখেছে? মেকলে সাহেব কি বলেছে জানিস? আমাদের দেশের যে কটা ভালো বই তা আঙ্গুলে গোনা যায়। ইউরোপীয় লাইব্রেরির একখানা তাকও ভরবে না। আর ওদের সাহিত্যের কি বিরাট ভান্ডার! তোর সেই মাকালু সাহেবকে জিজ্ঞেস করিস তো, শুধু গোটা মহাভারতখানা রাখতেই কটা তাক লাগে? তুই যে এত সংস্কৃত পড়াশোনা করিস,
এতে তোর কি লাভ বিন্দু? তুই তো আর টোল খুলবি না। আমি পড়ি আমার নিজের আনন্দের জন্য। শিবরামাচার্য অত্যন্ত শীর্ণকায়, কথা বলার সময় সব সময় হাঁটু দুটো নাড়তে থাকেন, আর তার হাতের হুকোয় মটমট শব্দ হয়। একতলায় তার ঘরখানি দিনের বেলাতেও বেশ অন্ধকার, চতুর্দিকে ডাই করা পুঁথিপত্র। ওই রকম রোগা চেহারা হলেও তার গলাখানা বাঁচ খায়। একখানা পুঁথি খুলে তার উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ে পাঠ উদ্ধার করেন। পড়াতে ভালোবাসেন তিনি। গঙ্গানারায়ণ ও বিন্দুবাসিনীর মতন দুটি মনোযোগী ছাত্রছাত্রী পেয়ে তিনি বেশ উৎসাহের সঙ্গেই পড়ান। বিন্দুবাসিনীর অন্য বোনদের কখনো পড়াশোনায় এমন আগ্রহ দেখা যায়নি, তবে সকলেই বাংলা লিখতে ও পড়তে জানে। গঙ্গানারায়ণ লক্ষ্য করেছে যে ব্রাহ্মণবাড়ির মেয়েরা মোটামুটি লিখতে পড়তে সবাই শিখে যায়। তার মা বিম্ববতীর অক্ষর জ্ঞান নেই। ছোট ভাইটি জন্মাবার আগে পর্যন্ত সে প্রত্যেক দিন মাকে বই পড়ে শুনিয়েছে। শনিবার শ্রীরামপুর থেকে একটু আগে ফিরেছেন শিবরাম আচার্য। হাত পা ধুয়ে জব সেরে নিলেন। চোখ খুলেই দেখলেন দুই ছাত্রছাত্রী উপস্থিত। প্রথমেই তিনি গঙ্গানারায়ণের কাছ থেকে তার বাড়ির কুশল সংবাদ জানলেন। বিশেষত গঙ্গার কনিষ্ঠ ভাইটি সম্পর্কে তার বেশি আগ্রহ। তারপর তিনি হুক্কো ধরিয়ে টানতে লাগলেন আরাম করে, পুঁথি খুললেন না। বিন্দুবাসিনী বলল, পণ্ডিত মশাই, আপনি আজ আমাদের কালিদাস পড়াবেন বলেছিলেন, মেঘদূত। শিবরাম আচার্য বললেন, মেঘদূতম। চিন্তিতভাবে জোরে জোরে খানিকক্ষণ হাঁটু নাচালেন তিনি। তারপর বললেন, মা বিন্দু, কিছুদিন ধরিয়াই তোমাকে একটি কথা বলিব বলিব করিয়াছি, কিন্তু বলা হইয়া উঠে না। আমার নিকট তুমি যথেষ্ট শিখিয়াছ, আর কিছু তোমার শিখিবার প্রয়োজন দেখি না। বিন্দু অবাক হয়ে বলল, আর কিছু শেখার নেই? আপনিই তো বলেছেন মানুষের শিক্ষার কখনো শেষ হয় না। তাছাড়া আমি তো এখনো কিছুই শিখিনি। শিবরাম বললেন, যাহা শিখিয়াছ তাহাই যথেষ্ট, আর প্রয়োজন নাই। স্ত্রীলোকের পক্ষে যতখানি শিক্ষা করা উচিত তুমি তাহা অপেক্ষা বেশিই পড়িয়াছ। না পণ্ডিত মশাই, ও কথা আমি শুনব না। পড়াশোনা না করলে আমি সময় কাটাবো কেমন করে? বেশ তো, যদি পাঠ্যাভ্যাস রাখিতে চাও নিজে নিজেই তাহা পারিবে, আমার সাহায্য লাগিবে না। নিজে নিজে পড়ব? আপনি তো মুগ্ধবোধ শেষ করেননি। সংস্কৃত ব্যাকরণ আমি এখনো সব বুঝতে পারি না। গঙ্গা বলছিল ওর দর্শন ভালো লাগে না, কাব্য ভালো লাগে। ইংরেজিতে নাকি ভালো কাব্য আছে। মেঘদূতের চেয়েও কি ভালো কাব্য ইংরেজিতে আছে? আপনি আমাদের মেঘদূত পড়ান। শোনো মা বিন্দু, মেঘদূতম স্ত্রীলোকের পাঠ করা উচিত হয় না। কথাটা বলে ফেলে শিবরাম আচার্য নিজেই যেন লজ্জা পেলেন। মুখটা নিচু করলেন মাটির দিকে। বিন্দুবাসিনীর মুখখানা এবার বিবর্ণ হয়ে গেল। সে অস্পষ্টভাবে জানে যে কোথাও কোথাও একটা কিছু সীমারেখা আছে, যা সে লঙ্ঘন করতে পারবে না। গঙ্গানারায়ণ চুপ করে বসেছিল। শিক্ষাদানের ব্যাপারে অতি উৎসাহী পণ্ডিতের হঠাৎ এই পরিবর্তনের কারণটা সে ঠিক বুঝতে পারল না। বিন্দু কেন আর পড়বে না? সে জিজ্ঞেস করল, পণ্ডিত মশাই, আপনি আমাকেও আর পড়াবেন না? পণ্ডিত বলল, তোমাকে কেন না পড়াইব, তোমার যখন ইচ্ছা আসিও। তাহলে বিন্দু কি দোষ করল? স্ত্রীলোকদিগের শিক্ষা দিবার অধিকার আমাদের নাই, ইহা লোকাচার সম্মত নহে। বিন্দু যাহা শিখিয়াছে তাহাতেই সে নিজে ধর্মগ্রন্থাদি যথেষ্ট পড়িতে পারিবে। বিশেষত মেঘদূতম পাঠ স্ত্রীগণের পক্ষে অতি গর্হিত। ঠিক আছে, মেঘদূত না হয় থাক। আপনি মহাভারত পড়াচ্ছিলেন, সেটিও তো এখনো শেষ হয়নি। শোনো, তা হইলে সত্য কথাটি বলি। শোনো বিন্দু,
তোমার পিতা মহাশয় আমাকে বলিয়াছেন যে কন্যার পাঠ যথেষ্ট হইল, আর অধিক কি, সে এখন ১৫ বর্ষীয়া হইয়াছে। বিন্দু রাগ করে উঠে দাঁড়িয়ে বলল, আপনি তাহলে আমাকে আর পড়াবেন না? তোমার পিতার অনিচ্ছা, আমি কি করি বলো? সমস্ত মুখখানা কুঁকড়ে গেছে বিন্দুর। ঠোঁট চেপে সে কান্না সামলাচ্ছে। এই আকস্মিক আঘাতে তার সরল অন্তঃকরণখানি যেন তছনছ হয়ে গেছে। বিনা দোষে শাস্তি পেলেই মানুষের মনে বেশি আঘাত লাগে। বিন্দু আর একটি কথাও বলল না, হঠাৎ দৌড়ে বেরিয়ে চলে গেল ঘর থেকে। অপরাধীর মতো চুপ করে বসে রইল গঙ্গানারায়ণ। দীর্ঘশ্বাস ফেলে শিবরাম আচার্য বললেন, এই গৃহ হইতে আমার এবার বুঝি পাট উঠিল। আমারও আর এত দূর যাতায়াত পোষায় না। শ্রীরামপুরেই বাসা ভাড়া লইব মনস্থ করিয়াছি। গঙ্গানারায়ণের মন খারাপ লাগলো। বিধুশেখর হঠাৎ এরকম নির্দেশ দিলেন কেন? বিন্দু বলেছিল সে পড়াশোনা করে নিজের আনন্দের জন্য। তার বাবা কেন সে আনন্দটুকু কেড়ে নিতে চান? সারল্যে ভরা হাসি খুশি স্বভাবের মেয়ে বিন্দু, তাকে দুঃখ দিয়ে কি লাভ? শিবরাম আচার্যের জন্য একটু কষ্ট হলো তার। উনি চলে গেলে গঙ্গানারায়ণের খারাপ লাগবে। মানুষটি মৃতদার এবং ছন্নছাড়া স্বভাবের। সংসারের নাকি ওর কেউ নেই। ৩ বার বিবাহ করেছিলেন, ৩ স্ত্রী অকাল মৃতা। তাই নিজেকে অপয়া মনে করে উনি আর বিবাহ করবেন না ঠিক করেছেন। নিজেই উনি ওর বিবাহের গল্প করেছেন বিন্দু আর গঙ্গানারায়ণের কাছে। মানুষটির মনটি খুব ফর্সা। তোমার কি আজ পাঠের মন আছে? গঙ্গানারায়ণ বলল, আপনি চলে যাবেন, আমারও তো আর পড়া হবে না। তুমি কালে যে পড়িতেছ, তোমার চিন্তা কি? সংস্কৃতের যুগ ফুরায় আছে। আমি আর কিছুদিন থাকিলে তোমার নিকট হইতে গোটা ২-৪ই ইংরাজি শব্দ শিক্ষা করিতাম। ইংরেজি না শিখিলে আর কোনো দিকেই কোনো সুবিধা নাই। আচ্ছা বলো তো, নরশব্দের প্রথম আর এক বচনের ইংরাজি কি হইবে? একটু পরে গঙ্গানারায়ণ পণ্ডিত মশাইয়ের পায়ের ধুলো নিয়ে উঠে পড়ল। সন্ধে হয়ে এসেছে, এখন তার বাড়ি ফিরে যাবার কথা। সন্ধ্যের পর পথঘাট দিয়ে একা একা চলা নিরাপদ নয়। অবশ্য বাড়ি কাছেই, গঙ্গানারায়ণ এক ছুটে চলে যেতে পারে। কিন্তু যাবার আগে একবার বিন্দুর সঙ্গে দেখা করে যেতে ইচ্ছে হলো তার। বিন্দুর অভিমান বড় তীব্র। তাকে পড়তে নিষেধ করা হয়েছে। এই অভিমানে সে হয়তো বই খাতাপত্র সব ছিঁড়ে ফেলে দেবে, আর কোনোদিন কোনো বই স্পর্শ করবে না। তাহলে বিন্দু কি নিয়ে থাকবে? গঙ্গানারায়ণ এইটুকু বোঝে যে বিন্দুর সামনে একটা সুদীর্ঘ নিঃসঙ্গ জীবন পড়ে আছে। স্ত্রীলোকের মেঘদূত পড়া নিষেধ। কি আছে মেঘদূতে? গঙ্গানারায়ণকে পড়ে দেখতেই হবে। সুহাসিনী দোতলার বারান্দায় দাসীর কোলে বসে দুধ ভাত খাচ্ছে। সুহাসিনী নিজে কিছুই খেতে চায় না, তাকে জোর করে খাইয়ে দিতে হয়। সেই জন্য বিধুশেখর সুহাসিনীর জন্য একটি আলাদা ব্রাহ্মণী দাসী রেখেছেন। এই বিন্দু কোথায় রে? সুহাসিনী বলল, কি জানি, দেখিনি তো। দাসীটি বলল, ঠাকুর ঘরের দিকে যেতে দেখলুম তো একবার। গঙ্গানারায়ণ সেদিকে এগোলো। সুহাসিনী তার সরু রিংরিঙে গলায় জিজ্ঞেস করল, গঙ্গা দাদা, তোমার আগে বিয়ে হবে না আমার আগে বিয়ে হবে? দাসীটি বলল, মেয়ে একেবারে বিয়ের জন্য পাগল। গঙ্গানারায়ণ ঘুরে দাঁড়িয়ে বলল, দাঁড়া, তোর বরকে আমি বলে দেব তুই দুধ ভাত খেতে দেরি করিস, তাহলে সে গুম গুম করে তোর পিঠে কিল মারবে। সুহাসিনী তার ছোট্ট মুঠি তুলে বলল, আমিও তাকে মারব। ঠাকুরঘরের ভেতরে ঢুকবে না গঙ্গানারায়ণ। দরজার কাছে গড় হয়ে আগে প্রণাম করল, তারপর ডাকল, বিন্দু, বিন্দু। কোনো সাড়া নেই। গঙ্গানারায়ণ একটু মুখ ঝুঁকিয়ে উকি মেরে দেখল বিন্দু নেই এখানে। বিন্দু তার নিজের ঘরেও নেই, হয়তো মায়ের কাছে গিয়ে বসে থাকতে পারে। কিন্তু কান্নার সময় বিন্দু একা থাকতে চায়।
গঙ্গানারায়ণ আগে দেখেছে। গঙ্গানারায়ণ ছাদে খুঁজতে গেল। পশ্চিম দিকের আলসের কাছে পিছন ফিরে দাঁড়িয়ে আছে বিন্দু। আকাশে তখনও বর্ণ পরিবর্তনের পর্ব শেষ হয়নি। একদিকের আকাশ তখন প্রায় অন্ধকার, মাঝে মাঝে রয়ে গেছে কয়েকটি রূপোলি রেখা। অন্যদিকের আকাশে ঝলকাচ্ছে সোনার রং, কোথাও কোথাও তা সিঁদুরের মতো লাল। বিন্দু তাকিয়ে আছে সেই সূর্যাস্তের সমারোহের দিকে। শুভ্রবসনা বিন্দুকে সেই লাল রঙের পটভূমিকায় দেখে গঙ্গানারায়ণের মনে হলো এরকম রক্তিম আকাশের সঙ্গে বিন্দুর জীবনের যেন কোনো যোগ আছে। গঙ্গানারায়ণ ভাবল পিছন থেকে চুপি চুপি গিয়ে বিন্দুর পিঠে হাত রেখে চমকে দেবে। বিন্দুর চোখে যদি এখনো জল থাকে তাহলে সে তাকে বলবে, তুই কাঁদিস নি বিন্দু, এখন থেকে আমি তোকে পড়াবো। আমি কলেজ থেকে যা শিখে আসব সে সব আবার শোনাবো তোকে। খুব কাছে গিয়ে হাত তুলেও থেমে গেল গঙ্গানারায়ণ। তার মনে হলো সবকিছু আর আগেরকার মতন নেই। এক একটা কথায় অনেক কিছু ভেঙে যায়। পণ্ডিত মশাই আজ বারবার বিন্দুকে বলছিলেন স্ত্রীলোক। বিন্দু ঠিক কবে থেকে স্ত্রীলোক হয়ে গেল? এই তো কাল পর্যন্ত সে ছিল একটি কিশোরী। গঙ্গানারায়ণের সঙ্গে কত কৌতুক করেছে। আজ যদি সে স্ত্রীলোক হয়ে যায় তাহলে তার পিছে হাত রাখা কি ঠিক হবে? গঙ্গানারায়ণ উদ্যত হাতটা ফিরিয়ে নিল। গঙ্গানারায়ণ পদব্রজেই রোজ কলেজ যায়। তার সহপাঠীরা অনেকেই আসে পালকিতে কিংবা ভাড়া করা কেরাঞ্চি গাড়িতে। জমিদার পুত্র হিসেবে তার জুড়ি গাড়িতেই আসা উচিত, কিন্তু গঙ্গানারায়ণ হাঁটতেই ভালোবাসে। তাদের বাড়ি থেকে পটলডাঙ্গা খুব বেশি দূর নয়। পথের দৃশ্য দেখতে দেখতে সে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যায় কলেজে। সেদিন সে পটলডাঙ্গার মোড়ে পৌঁছে দেখল কলেজের সামনে থেকে অনেক ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে গোলদিঘির দিকে। সেখানে এক কোণে রীতিমতো একটা জটলা। কৌতূহল হয়ে গঙ্গানারায়ণও সেই দিকে ধাবিত হলো। গোলদিঘির উল্টো দিকে মাধব দত্তের বাজারের মাঝে মাঝে চোর ধরা পড়ে। তখন শুধু দোকানদাররা নয়, পথচারীরাও সেই চোরকে উত্তম মধ্যম ঠেঙায়। চোর ছাড়াও আছে নানা রকম লুটেরা। কাবাবের দোকান থেকে কোনো মাতাল হয়তো এক থাবা কাবাব তুলে নিয়ে পালালো। গাঁজার দোকানের আশেপাশে গেজেলরা থাকে তককে তককে। দোকানদার জল ত্যাগ করার কারণে বা অন্য কিছুর জন্য একটু দোকানের বার হলেই কোনো ঘুঘু গেজেল শুট করে ঢুকে পড়ে দোকান তছনছ করতে। কখনো কখনো এইসব ঘটনায় কলেজের কোনো ছাত্রও ধরা পড়ে। তখন বাজারের লোকদের সঙ্গে কলেজের ছেলেদের কাজিয়া বেঁধে যায়। হেয়ার সাহেব গাঁজার দোকানদারদের নিষেধ করে দিয়েছেন যেন কোনো কলেজের ছাত্রকে তারা গাঁজা না বেচে। তাই তাদের দোকানেই হামলা হয় বেশি। দোকানদাররা উদ্যক্ত হয়ে একদিন একটি গাঁজাচোর কলেজের ছাত্রকে হাতে নাতে ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল হেয়ার সাহেবের কাছে। হেয়ার সাহেব এমনিতে আলাভোলা নরম মানুষ হলে কি হবে, তার নির্দেশের ব্যত্যয় হলে একদিন ক্ষুব্ধ হয়ে উঠেন সাংঘাতিক। দোকানির অভিযোগ শুনে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, কাশি, চাবুক লাও। কাশিম আলী চাবুক এনে দিল। তিনি উগ্রমূর্তি ধরে 10-12 ঘা চাবুক কষালেন ছেলেটিকে। গঙ্গানারায়ণেরই সহপাঠী বঙ্কু দত্তকে এরকম ভাবে আরেকদিন চাবুক মেরেছিলেন হেয়ার সাহেব। বঙ্কু অবশ্য গাঁজা চুরি করেনি, সে মির্জাপুর মিশনে স্যান্ডিস সাহেবের কাছে বাইবেল পাঠ শোনবার জন্য যাতায়াত শুরু করেছিল। সে খবর পেয়ে হেয়ার সাহেব একদিন বঙ্কুকে নিজে কামরায় ডেকে পাঠালেন। সেদিনও তার হাতে চাবুক মজুদ। মুখের চেহারাটা বিকট। মেরে বঙ্কুর পিঠে রক্ত বার করে দেবার পর হেয়ার সাহেব নিজেই কাঁদতে শুরু করেছিলেন। গরম জলে বঙ্কুর ক্ষতস্থান ধুয়ে দিতে দিতে কোমল ইংরেজিতে বলেছিলেন, বাবা সকল, এখন পাঠে মন দাও। ধর্ম নিয়ে এখন মস্তক না ঘামাইলেও চলিবে। ডিরোজিও সাহেব বরখাস্ত হবার পর থেকে হেয়ার সাহেব সাবধান হয়ে গেছেন। কলেজের ছাত্রদের মধ্যে খ্রিস্টানি প্রভাব ছড়াতে দেখলেই অভিভাবকরা ক্ষেপে উঠবেন আবার। ইতিমধ্যে কিছু ভালো পরিবারের ছেলে হিন্দু কলেজ ছেড়ে গৌড় স্কুল ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হচ্ছে। আজ আবার নতুন কি মামলা তা দেখবার জন্য ছুটে গেল গঙ্গানারায়ণ। ভিড়ের মধ্যে তার অনেক সহপাঠীও রয়েছে। ভোলানাথ, বেনি, বঙ্কু, ভূদেব দাঁড়িয়ে আছে পাশাপাশি। তাদের মুখে দারুণ উদ্বেগের ছাপ। গঙ্গানারায়ণ তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কিসের গোলযোগ রে? বেনি বলল, আজ আবার মধু খেপেছে। মধু? স্বচক্ষে দেখবার জন্য গঙ্গানারায়ণ নিজে ভিড় ঠেলে উঁকি মারল।
গোল জনতার মাঝখানে ঘাসের উপরে বসে আছে মধু, তার হাতে সুরার বোতল। জড়িত গলায় সে চেঁচাচ্ছে, I am like the earth, revolving around round the self same sun. Boy. গঙ্গানারায়ণ শিউরে উঠল। কিছুদিন ধরে মধু খুবই বাড়াবাড়ি শুরু করেছে। আগে সে সন্ধ্যের পর সুরা পান করত, এখন দিনের বেলাতেও বাদ থাকে না। ক্লাসেও তার মুখ দিয়ে প্রায়ই ভকভক করে দুর্গন্ধ বেরোয়, কথা বলার সময় জিভ এলিয়ে যায়। কয়েকদিন আগে কলেজের অধ্যক্ষ কার সাহেব এজন্য খুব ধমক দিয়েছেন মধুকে। অদূরে রাস্তায় মধুর বাড়ির পালকি দাঁড় করানো। মধুর সঙ্গে সবসময় দুজন গৃহভৃত্তা আসে, তারা অসহায়ভাবে দুপাশে দাঁড়িয়ে। মধুর হাত ধরে টেনে তোলার সাধ্য এদের নেই। যখন তখন মধু ওদের লাথি ঘুষি মারে, আবার মুঠো মুঠো পয়সা দেয়। মধুর গায়ে ইংরাজি কোট, দারুণ গ্রীষ্মেও সে এই কোট খোলে না। কিছুদিন আগে সে বুট পায়জামাও আচকান ছেড়ে হঠাৎ এই কোট ধরেছে। তারপর থেকে তার সুরাপানের মাত্রাও বেড়েছে। গঙ্গানারায়ণকে দেখতে পেয়ে সে বাঁ চোখ কুচকে বলল, খিরে গঙ্গা, তুই এখনো রয়েছিস? ভূদেব বঙ্কুরা সব পালিয়েছে বুঝি? Seasons both of joy and sorrow I have like her as I run, boy. ভিড় ঠেলে এসে বেনি বলল, মধু, এসব কি করতেছিস? শিক্ষক মহাশয়রা এই পথ দিয়া যাতায়াত করেন, তোকে এই অবস্থায় দেখলে। মধু ঠোঁট বেঁকিয়ে বলল, দেখলে তো আমার ভারী বাজপুরুষ উদ্ধার হয়ে গেল। সিনিবেলি লাইক ছ। হাতের বোতলটি দেখিয়ে ইঙ্গিত করে বলল, কাম হিয়ার, ইফ ইউ হ্যাভ কারেজ হ্যাভ এ সিপ। তারপর নিজেই সেই নির্জলা ব্র্যান্ডির খানিকটা ঢকঢক করে ঢেলে দিল গলায়। ভূদেব বলল, এক্ষুনি এ খবর কার সাহেবের কানে গিয়ে পৌঁছাবে। কার সাহেব কড়া ধাতুর লোক, হয়তো এমন ব্যবস্থা লবেন। তাকে থামিয়ে দিয়ে মধু হুঙ্কার দিয়ে বলল, I hate the damned fellow cur. This will do me no harm. None whatever. বেনি বলল, চুপ চুপ, কাণ্ডাকাণ্ডি জ্ঞান একেবারে গেছে দেখছি। স্যারের নামে ও কথা বলতে আছে? বঙ্কু বলল, মধু, ওঠ, কলেজ যাবি না? মধু ফরাসি কায়দায় কাঁধ ঝাঁকিয়ে বলল, নো। বঙ্কু বলল, গত 1 সপ্তাহ তুই আসিস নাই, তুই কি আর পড়বি না? ভূদেব বলল, কেন পড়বে না? চল মধু, আমাদিগের সঙ্গে চল। মধু বলল, তোরা যা, ইউ গুডি গুডি বয়েজ, ইউ গো টু দ্য ক্লাস। আমি আর যাব না। ভোলানাথ ফিসফিস করে বলল, এই চুপ চুপ, রিজ সাহেব যাচ্ছেন। অন্যরা ঘাড় ঘুরিয়ে দেখল। তাদের কলেজের অঙ্ক শিক্ষক রিজ সাহেব গোলদিঘির রিলিং এর পাশ দিয়ে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন ধীর পায়ে, চোখ দুটি চিন্তাময়। মধু বলল, ও দ্যাট ফেলো, ভয়ের কি আছে, আমি আর ভয় পাই না। রিজ সাহেব দূরে চলে যাবার পর ভূদেব হাসতে হাসতে বলল, যতই মুখে সাহস দেখা মধু, রিজ সাহেবকে তুই ভয় পাস ঠিকই। ভয় যে পাই না সেটা দেখাবার জন্যই মধু আবার ব্র্যান্ডির বোতলে ঠোঁট ছোঁয়ালো। তারপর তার সরু চিবুকের চাপড় মারতে মারতে বলল, আমি মধুসূদন দত্ত স্কয়ার, আমি কাহাকেও ভয় পাই না। ভোলানাথ বলল, স্যারকে ডাকবো? রিজ সাহেব সম্রাট নেপোলিয়ানের সৈন্যবাহিনীতে থেকে লড়াই দিয়েছেন, এক্ষুনি এসে তোকে চেনদোলা করে লয়ে যাবেন। মধু বলল, ডাক ডাক দেখি। ভূদেব বলল, ওরকম করিসনি মধু, তুই ক্লাসে না গেলে আমাদিগেরও ভালো লাগে না। মধু চিবিয়ে চিবিয়ে বলল, কেন, তোরাই তো সব এক একটা স্টার রয়েছিস। বঙ্কু বলল, আমরা স্টার হতে পারি, কিন্তু মধু তুই হচ্ছিস জুপিটার। ভূদেব বলল, আবার এসে কম্পিটিশন হতেছে, এবারেও মধু তুই প্রাইজ পেতে পারিস। মধু বলল, এ ফিক ফর ইয়োর কলাস্টিক ফেম। সত্যিই তুই আর কলেজে যাবি না? নো,
আই হেট কলেজ, আই হেট কার। কলেজের উপর তোর এত রাগ হলো কেন? তুই অপরাধ করেছিলি, তাই কার সাহেব তোকে ধমক দিয়েছেন। ডিএলআর না এলে ও কলেজে আমি যাব না। আমাকে পড়াবার মতো বিদ্যা বুদ্ধি আর কারো নাই। রিচার্ডসন সাহেব তো আবার ফিরে আসছেন, তিনি না আসা পর্যন্ত তুই পড়াশোনা বন্ধ রাখবি? ইয়েস। ওঠ মধু, আমার কথা শোন। ইউ বি ড্যামড। গঙ্গানারায়ণ এতক্ষণ কোনো কথা বলেনি। এবার সে ভূদেবের কানে কানে বলল, গোরকে ডেকে আনবো, ও নিশ্চয়ই গোরের কথা শুনবে। ভূদেব বলল, ঠিক বলেছিস, দেখ তো সে এসেছে কিনা। গঙ্গানারায়ণ কলেজের দিকে ছুটে চলে গেল। গেটের সামনেই দাঁড়িয়েছিল গৌর। সংস্কৃত কলেজের দুটি ছেলের সঙ্গে কথা বলছিল। গঙ্গানারায়ণ তাকে ডেকে এনে একটু দূরে এনে বার্তাটি জানালো। গৌর উদাসীনভাবে বলল, আমি গিয়ে কি করব? গৌরের ফর্সা ছিপছিপে চেহারা, টানা টানা চোখ, যুগ্ন ভুরু, ঠোঁটের রেখা ও থুতনিতে নারীসুলভ কমনীয়তা রয়েছে। ভিড়ের মধ্যে থাকলেও সে সকলের দৃষ্টি কেড়ে নেয়। গঙ্গানারায়ণ গৌরের আপত্তি শুনল না, জোর করে টেনে নিয়ে এলো। জনতা ভেদ করে মাঝখানে এসে গৌর বিষণ্ণ গলায় বলল, মধু, তুই ফের ব্র্যান্ডির বোতল নিয়ে কলেজে এসেছিস? তাকে দেখেই লাফিয়ে উঠে দাঁড়ালো মধু। দু হাতে জাপটে ধরে দুগালে ফটাফট করে দুখানা চুমু দিয়ে বলল, গোর গোর, কতদিন তোকে দেখি নাই, তোর জন্যই আমি এসেছি। মেকানিক্যাল ইনস্টিটিউশনে যাই, সেখানেও তোকে দেখি না। তোকে পরপর 7খানা লম্বা লম্বা লেটার লিখলো, তুই উত্তরে মাত্র একখানা পিগমি লেটার পাঠিয়েছিস। কেন গোর, কেন? গোর বিব্রতভাবে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু মধু কিছুতেই ছাড়বে না। মধু গৌরের চেয়ে একটু লম্বা, রোগা চেহারা হলেও তার গায়ে বেশ জোর আছে। গৌরকে সে বুকে চেপে আছে মাতালের ভীম আলিঙ্গনে। গৌর বলল, তুই আবার দিনের বেলা মদ খেয়েছিস? বেশ করেছি, কেন খাবো না? রিচার্ডসন মদ খান না, তিনি মেয়েদের নিয়ে ফুর্তি করেন না। সেই জন্যই তো তিনি পোয়েট্রি এত ভালোবাসতে পারেন, সেই জন্যেই তার কাছে পৃথিবী এত সুন্দর। তিনি কি বলেছিলেন মনে নেই? টু কোল্ড অ্যান্ড ভালগার মাইন্ডস, হাউ লার্জ আ পোর্শন অফ দিস বিউটিফুল ওয়ার্ল্ড ইজ এ ড্রিয়ারলি ব্ল্যাঙ্ক। গৌর, কবিতা ছাড়া আমার আর কিছুই ভাল লাগে না। পোয়েট্রি ওয়াইডেন্স দ্য স্ফিয়ার অফ আওয়ার purest and most permanent enjoyments. দেখিস একদিন আমি কত বড় হব, বাইরন, বাইরনের সমান। তোরা তখন আমার জীবনী লিখবি। গৌর বলল, বেশ তো, বড় কবি হবি, কিন্তু তুই আমাকে কথা দিয়েছিলি মদ খেয়ে কলেজ পানে আসবি না। কথা? আমি কোনো কথা রাখতে পারি না। ইট ইজ ট্রু গৌর, আমি কথা রাখতে পারি না। ভূদেব পারে, বঙ্কু পারে, গঙ্গা পারে, রাজনারায়ণ পারে, আমি পারি না। তা বলে তুই আমার উপর রাগ করবি? তোর বিহনে যে আমি বাঁচতে পারি নে। তুই তো কথা রাখিস গৌর, তবু কেন তুই আমার বাড়িতে আসবি বলেও আসিস নে? ভিড়ের মধ্যে থেকে কে একজন চেঁচিয়ে বলল, এ যে কেষ্টরাধার মান অভিমান। ভূদেব বলল, লোকে সং দেখছে, গৌর, মধুকে এখান থেকে নিয়ে চল। মধু কোনো দিকেই ভ্রুক্ষেপ করছে না। গৌরের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, শুধু একটা প্রমিস আমি রাখবই, আই উইল গো টু ইংল্যান্ড। আই উইল, আই উইল, আই শাই ফর অ্যালবিয়ানস ডিস্টেন্ট সোল। গৌর ধীর স্বরে বলল, আমাকে এবার ছাড় মধু, আমি কবি হব না, তাই আমি এখন কলেজে যাব। মধু অবিকল রিচার্ডসন সাহেবের গলা নকল করে কাতরভাবে গর্জন করে উঠল, ও নো,
I beseech you, low raised upon this vast aerial height, this realm of air, আজ কেউ কলেজ যাবে না। না, আজ তোরা আমার সঙ্গে চল। ভূদেব, বেনি, বঙ্কু, গঙ্গা, চল, সবাই চল। এক হাতে গোরকে ধরে রেখে অন্য হাতে সে অন্য বন্ধুদের ধরবার চেষ্টা করলো। ভিড় ক্রমশ বাড়ছে এবং আমোদ গেলে লোকেরা নানা রকম টিচকিরি শুরু করেছে। ভিড়ের মধ্যে সংস্কৃত কলেজের ছাত্ররাও রয়েছে। সংস্কৃত কলেজ ও হিন্দু কলেজ সন্নিহিত বাড়িতে বসলেও দুদল ছাত্রের মধ্যে রেষারেষি আছে। হেয়ার সাহেবের সুপারিশের কিছু ফ্রি ছাত্র ছাড়া হিন্দু কলেজের অধিকাংশ ছাত্রই আসে বিশিষ্ট ধনী পরিবার থেকে। সেই তুলনায় সংস্কৃত কলেজের ছাত্রদের গেও গেও চেহারা। তারা এখনো জামা পরতে শেখেনি, উড়ুনি গায়ে জড়িয়ে আসে, কিন্তু তাদের জিভগুলো ক্ষুরধার। হুল ফোটানো মন্তব্য করতে তারা ওস্তাদ। মধুর গায়ের রং কালো আর গৌর খুবই ফর্সা বলে তারা নানা রকম উপমা মিশিয়ে কটুকাটব্য করছে। ভূদেব এসব পছন্দ করে না। মধুর পাল্লা থেকে ছাড়া পাওয়া যাবে না বুঝে সে দ্রুত ভিড় ছাড়িয়ে এসে উঠে বসলো মধুর পালকিতে। গৌরদাসকে মধু তখনও ছাড়েনি। এক হাতে ব্রেন্ডির বোতল, অন্য হাতে গৌরের কবজিটা শক্ত করে চেপে ধরে সেও টলতে টলতে বেরিয়ে এলো ভিড় ছেড়ে। এক পালকিতে সব বন্ধুর জায়গা হবে না বলে মধু খুব জোরে শীষ দিয়ে উঠল দুবার। জিভের তলায় আঙ্গুল দিয়ে ফিরিঙ্গিদের মতো সে চমৎকার শীষ দিতে শিখেছে। পটলডাঙ্গার মোড়ে পালকি বেহারাদের আড্ডা। দুখানি পালকি ছুটে এলো তৎক্ষণাৎ। সবাই মধুকে চেনে আর খাতিরও করে খুব। এই ছোকরাবাবু পালকি নিলে আশাতীত বকশিস পাওয়া যায়। বন্ধুবান্ধব সবাইকে তুলে মধু বলল, চালাও খিদিরপুর। মধুদের বিশাল বাড়িতে অধিবাসীর সংখ্যা যৎ সামান্য। মধুর বাবা রাজনারায়ণ দত্ত অত্যন্ত বিলাসী পুরুষ। বাড়িতে তিনি আত্মীয় স্বজনের ভিড় পছন্দ করেন না। তার গা সাগরদারির জনা দুয়েক স্ত্রীলোক আছে তার পত্রী জানবী দেবের সেবার জন্য। এছাড়া অন্য দুস্থ আত্মীয় স্বজন আশ্রয়প্রার্থী হয়ে এলে তাদের জন্য আলাদা বাড়ি ভাড়া করে দেওয়া হয়। রাজনারায়ণ এ বাড়ি শখ করে বানিয়েছেন এবং এ বাড়ির আদব কায়দার কথা তিনি পাঁচকান করতে চান না। বাড়িতে দাসদাসীর সংখ্যা 14টি। রাজনারায়ণ দত্ত রীতিমতন খাদ্যরসিক। প্রত্যেকদিন তার নতুন স্বাদের খাদ্য চায়। সেই জন্য তিনি সাহেব বাড়ি থেকে বাবুর্চি খানসামাদের বেশি বেতন দিয়ে ভাঙিয়ে আনেন। কোনো রান্না তার পছন্দ না হলে তিনি পাত্র সমেত ছুঁড়ে ফেলে দেন। এ বাড়িতে পাঁঠার মাংসের পোলাও যে একবার খেয়েছে সে জীবনে আর সে স্বাদ ভুলতে পারবে না। মধুর বন্ধুরা এ বাড়িতে এসে প্রায়ই নানান সুস্বাদু দ্রব্য খেয়ে যায়, কিন্তু সেই পাঁঠার পোলাওয়ের প্রসঙ্গ উঠলেই তারা বলে, রাজাদের মধ্যে যেমন রাশিয়ার জার, তেমনি খাদ্যের মধ্যে এই পোলাও। মধুর আর কোনো ভাই বোন নেই। বাড়িতে তার অপরিমিত প্রশ্রয়। মধুর যে কোনো হুকুম তামিল করার জন্য 5-7 জন ভৃত্য সবসময় মুখিয়ে থাকে। জানবী দেবীর কড়া নির্দেশ। আর যে কোনো কাজই থাক, মধু কোনো জিনিস চাইলে মুখ থেকে কথাটি খসানো মাত্র যেন তা পায়। রাজনারায়ণ দত্ত পুত্র স্নেহে অন্ধ। বেঙ্গল স্পেকটেটর, ক্যালকাটা লিটারারির গ্যাজেট, কমেট প্রভৃতি কাগজে তার 17-18 বছরের ছেলের পদ্য ছাপা হচ্ছে। সেজন্য তার গর্বের অন্ত নেই। আদালতে তার সহকর্মী বিধুশেখর একদিন বলেছিলেন, তোমার ছেলে যা দারুণ ইংরেজি শিখেছে, দুদিন বাদে তো সাহেবদের মাথায় হাঁকবে। এই কথা শুনে পরম পরিতৃপ্তি পেয়েছিলেন রাজনারায়ণ। সাহেবেরা দেখুক, নেটিভরা তাদের চেয়ে কোনো অংশে কম যায় না। বাড়িতে কোচে বসে তামাক টানতে টানতে তিনি অনেক সময় আদর করে ছেলের হাতে বাড়িয়ে দেন আলবোলার নল। আবগিরির দোকান থেকে মধুর জন্য মদের বোতল আসে। রাজনারায়ণ বিনা বাক্য ব্যয়ে বিল মিটিয়ে দেন। এছাড়াও আরো কত দোকান থেকে যে মধু ধারে জিনিস আনে তা সে নিজেই মনে রাখতে পারে না। রাজনারায়ণকেই তার খোঁজ রাখতে হয়। হ্যামিল্টন সাহেবের দোকানে তার বলা আছে যে বিলেত থেকে প্রত্যেকবার জাহাজ এলে যেসব নতুন নতুন সুগন্ধ প্রসাধন দ্রব্য আসবে সেগুলো যেন প্রত্যেকটি 1 বোতল করে মধুর নামে পাঠিয়ে দেওয়া হয়। বাড়ির লোকদের জব্দ করার জন্য মধুরও বাতিকের শেষ নেই। প্রায়ই নতুন নতুন জিনিসের জন্য বায়না ধরে সে নিজের ঘরে বসে মিটিমিটি হাসে। রাজনারায়ণ বিভিন্ন দিকে লোক পাঠান সেই জিনিসের সন্ধানে। টাকার কোনো পরোয়া নেই, জিনিসটি চাই যে কোনো উপায়ে। সংগ্রহ করা হলে রাজনারায়ণ নিজে সেটি মধুর কাছে দিয়ে এসে হাসতে হাসতে বলেন, এবার আরো কিছু বলো দেখি। এইভাবে বাপ ছেলেতে খেলা চলে। অবশ্য মধুর প্রধান নেশা বই কেনা। বন্ধুদেরও মধু নানা রকমের তাক লাগিয়ে দেয় প্রায়ই।
নিজের ঘরে বসিয়ে তাদের জিজ্ঞেস করে, কে কোন খাবার খেতে চাস বল চোখ মুদে, যে কোনো জিনিসের নাম কর, আমি 5 মিনিটের মধ্যে তোদের জন্য তা এনে দেব, গরম গরম। সত্যি সে তা পারে। মুরগি, মটন, ছাড়া, ডালনা, ডিমের হালুয়া যে কোনো কিছুর নাম করলেই হলো, সঙ্গে সঙ্গে হাজির এবং গরম। মধুর জন্য নাকি প্রত্যেক দিন 4-5টি উনুনে অনেক রকম খাবার সব সময় তৈরি থাকে। তার যেটা ইচ্ছে খাবে, যেটা ইচ্ছে হবে না খাবে না। কোন দিন তার কোনটি খেতে ইচ্ছে হবে তা আগে থেকে জানবার উপায় নেই। অবশ্য এমন দিনও যায় মধু কিছুই খায় না। পাশে সুরার পাত্রও চোখের সামনে বই খুলে সে কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা। তখন কেউ তার ঘরে ঢুকবে না। একসময় নেশাচ্ছন্ন অবস্থায় সে তার বিছানায় মূর্ছিত হয়ে পড়ে। সেইভাবে সারা রাত কেটে যায়। বাড়ির সামনে পালকি থেকে সদল বলে নামলো মধু। তারপর সাড়ম্বরে ভেতরে ঢুকলো। 4-5 জন ভৃত্য সার বেঁধে দাঁড়িয়ে আছে দ্বারের কাছে। মধু কোটের পকেট থেকে এক মুঠো টাকা বার করে একজন ভৃত্যের হাতে দিয়ে বলল, ওদের মিটিয়ে দে। তারপর সে দুহাত ছড়িয়ে চিৎকার করল, হেই হো, হেই হো, যেন সে জানান দিচ্ছে যে সে বাড়ি ফিরেছে। অথচ উল্লাস ভরা গলার স্বরটি এমন যেন নতুন কোনো দ্বীপে পদার্পণ করেছে কোনো দুঃসাহসী রাজকুমার। প্রশস্ত চত্বরের চারপাশে ঘেরা বারান্দা, একদিক দিয়ে উঠে গেছে মর্মর প্রস্তরের সিঁড়ি। সেই সিঁড়িতে পা দিয়ে মধু একটু থমকে দাঁড়ালো। তারপর আপন মনে বিড়বিড় করে বলল, ইফ ইউ মিট মাই ফাদার। বন্ধুরা অন্য কথায় মগ্ন ছিল, তাই মধুর কথা শুনল না। মধু এবার বেশ চেঁচিয়ে বলল, ইফ ইউ মিট মাই ফাদার, পে নো অ্যাটেনশন টু হিম। বন্ধুরা অবাক হয়ে গেল। মধু এরকম কথা বলছে কেন? রাজনারায়ণ দত্তের সঙ্গে বন্ধুদের দেখা হয়েছে বেশ কয়েকবার। রাসভারী রাজনারায়ণ ছেলের বন্ধুদের সঙ্গে বেশ প্রসন্ন ব্যবহার করেন। প্রত্যেকের বাড়ির খবর নেন। গঙ্গানারায়ণের বাবাকে তো তিনি বিশেষভাবে চেনেন, তাই গঙ্গাকে দেখলে স্নেহ ভরে অনেক কথা বলেন। মধুরও তো বাবার সঙ্গে বেশ মাইডিয়ারি আছে। মধু চোয়াল কঠিন করে বলল, বাবার সঙ্গে দেখা হলে তোরা কথা বলবি নি, তোরা বুঝিয়ে দিবি যে তোরা আমার দলে। বঙ্কু জিজ্ঞেস করলো, বাবার সঙ্গে তোর কি হয়েছে রে মধু? অনেক কিছু। রাজনারায়ণ দত্ত এই সময় আদালতে থাকেন, সুতরাং তার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবু বন্ধুরা সবাই বিস্মিত হয়ে রইল। ওপরে উঠে এসে মধু নিজের ভেজানো দরজায় এক লাথি কষালো। দরাম করে খুলে গেল দরজাটা। ভেতরে ঢুকে মধু বলল, বস। সঙ্গে সঙ্গে সে আলমারি খুলে বার করলো কয়েকটি বিলিতি কাচের গ্লাস। সেগুলোতে ব্র্যান্ডি ঢেলে বলল, নে। নিজে একটি গ্লাস তুলে নিয়ে এক চুমুকে শেষ করলো। অন্যরা চুপচাপ দাঁড়িয়ে, কেউ গ্লাস ছুল না। গোর দুঃখিত গলায় বলল, তুই আরো খাবি মধু? মধু বলল, কেন খাবো না, আজ আমার আনন্দ, খুব আনন্দ হচ্ছে। তোরা এছিস। বঙ্কু নে, ভোলা নে, গঙ্গা নিবি না? ভূদেব শেষ পর্যন্ত আসেনি, কৌশল করে মাঝ রাস্তায় নেমে গেছে। ভূদেব অত্যন্ত বুদ্ধিমান। সে প্রায়ই বলে, আমি গরিব বামুনের ছেলে, এত বড় মানুষদের সঙ্গে বেশি মেলামেশা আমার সহ্য হবে না। এর আগে যে কয়েকদিন গঙ্গানারায়ণ এ বাড়িতে এসেছে, কোনো দিনই ভূদেবকে দেখেনি। যদিও ভূদেব মধুকে খুব ভালোবাসে। বাড়িতে নিয়ে এলেই মধু মদ্যপানের জন্য সবাইকে জোরাজুরি করে। ভূদেব এইসব সময়ে মধুর সঙ্গ বর্জন করে। মধু জোর করে গঙ্গানারায়ণের হাতে একটি গ্লাস ধরিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে শরীরটা কেঁপে উঠল গঙ্গানারায়ণের। তার মনে পড়ে গেল বিন্দুবাসিনীর কথা। বিন্দুবাসিনী একদিন গঙ্গানারায়ণকে জিজ্ঞেস করেছিল, হিন্দু কলেজের তো সব ছেলে মদ খায়, তুইও খাবি নিশ্চয়ই। গঙ্গানারায়ণ বলেছিল, না, কিছুতেই না। বিন্দু বলেছিল, রাস্তায় মাতালদের দেখি আর আমার ঘেন্না করে। কলেজের শিক্ষিত ছেলেরাও এমন মাতাল হয়? ছি, মদ খেলে তুই আর আমার কাছে আসিস না গঙ্গা। গঙ্গানারায়ণ বলেছিল, বললাম তো আমি কোনোদিন সুরাপান করব না, তুই দেখে নিস। বিন্দু বলেছিল, তুই আমার হাত ছুঁয়ে শপথ নে। আজ কি গঙ্গানারায়ণ শপথ রাখতে পারবে? গোর একটি গ্লাস তুলে ওষ্ঠে সামান্য স্পর্শ করে বলল, বাবার সঙ্গে তোর কি গোল হয়েছে রে মধু, সত্যি করে বল।
মধু বলল, আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে। কোথাকার একটা ৮-৯ বছরের খুকি মেয়ে, তাকে আমি বিয়ে করব? নেভার। রাজনারায়ণ দত্তের সাধ্য নেই। বেনি, বঙ্কু আর ভোলানাথের বিয়ে হয়ে গেছে এর মধ্যেই। গোরেরও যেন কার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। ওরা মধুর কথায় গুরুত্ব দিল না। বেনি বলল, বিয়ে করতে বলছেন, চোখ বুজে বিয়ে করে ফেলবি, এত আর কথা কি আছে? মধু বলল, ৮-৯ বছরের মেয়েকে? ইম্পসিবল। সে আমার কোনো কথা বুঝবে? নাক নিয়ে শিকনি গড়াবে আর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। ভোলানাথ বলল, এর চেয়ে বড় মেয়ে আর তুই পাবি কোথায়? কায়স্থ ঘরে কি সমন্ত মেয়ে কুমারী থাকে? সারা দেশ খুঁজলেও পাবি না। এখন বিয়ে করে ফেলে রাখ, ২-৪ বছরের মধ্যেই সে মেয়ে লায়েক হয়ে যাবে। বাপ মায়ের পছন্দ করা মেয়ে আমি বিয়েই করব না। না, 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 না। দে নো নট দ্যাট আই ডাই অফ পেইনস দ্যাট নান ক্যান হিল। গঙ্গানারায়ণ হঠাৎ খুব বিমর্ষ বোধ করল। মধুর মতো তারও ঠিক একই অবস্থা। সেও কিছুতেই বিয়ে করতে চায় না এখন। কিন্তু মধুর মতো সে তো এত দৃঢ়ভাবে প্রতিবাদ করতে পারে না। তাকে নিয়তি মেনে নিতেই হবে। বেনি বলল, সব ছেলেই বিয়ের আগে মধুর মতো একটু চেঁচামেচি করে, তারপর মেনে নেয়। মধুও মেনে নেবে। বংশরক্ষার জন্য আমরা সবাই বিয়ে করতে বাধ্য। মধু হুঙ্কার দিয়ে বলল, বাধ্য? আচ্ছা, তোরা দেখিস। তোর বাবা জোর করলে তুই কি করবি? কতদিন এড়িয়ে থাকবি? মধু আবার ব্র্যান্ডির বোতল হাতে তুলে নিয়ে বলল, রাজনারায়ণ দত্ত আমার উপর জোর করবেন? বেশি জোর করলে রাজনারায়ণ দত্তকে আমি এমন পানিশমেন্ট দেব যে তা তিনি জীবনেও ভুলতে পারবেন না। মধু ঝট করে গায়ের কোটখানা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তারপর দেয়াল সংলগ্ন একটি কাঠের আলমারির পাল্লা খুলে গৌরকে জিজ্ঞেস করল, এবার কোন পোশাকটি পরি বলতো? আলমারিতে অন্তত ২০-২৫ রকমের কোট ঝুলছে, বিভিন্ন বর্ণ ও গড়নের। অনেক দোকানেও এক মাপের এত রকমারি কোট দেখা যায় না। আলমারিটার রঙের শোভায় ঝলমল করছে। বেনি জিজ্ঞেস করলো, এখন আবার কোট পরবি? তুই কি কোথাও যাবি নাকি এক্ষুনি? মধু বলল, না, কোথাও যাব না। তোরা এসেছিস, তাতেই আমার সুখ হয়েছে। তাহলে কোট পরবি কেন? তবে কি বর্বরের মতো খালি গায়ে বসে থাকবো? নিজেই তো আগের কোট খুলে ফেললি। বেশিক্ষণ এক পোশাক পরে থাকা ডিসগাস্টিং। তোরা কি করে পারিস? রং বদলালেই মুড বদলায়। কোনটা পরবো বল গোর? তোর যেটা খুশি। তুই পছন্দ করে দিবি না? এই সোনালিটা, এটা তোর পছন্দ? যদিও মধু শুধু গৌরেরই মতামত চাই, তবু বেনি মাঝে মাঝে কথা না বলে পারে না। বেনির সঙ্গে মধুর খানিকটা রেষারেষি আছে। ক্লাসে প্রায়ই টক্কর লেগে যায়। বেনি নিজেও বেশ বড় মানুষের ছেলে, কিন্তু তার বাবার কৃপণ হিসেবে খ্যাতি আছে। মধুর মতন বেনি পয়সা ওড়াবার আরাম পায় না। বেনি বলল, এই দুপুরবেলা সোনালি কোট? বাবা, কি রুচি তোর মধু। মধু বলল, তোর রুচির সঙ্গে আমার রুচি কোনোদিনও মিলবে না বেনি। I love to see those clouds of golden dye float graceful over yon blue expanse. আকাশের দিকে চোখ চেয়ে দেখ, কেমন গোল্ডেন কালার হয়েছে। বেনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, কোথায় বাবা গোল্ডেন কালার? এ তো কোন ঘরের কালো মেঘ আকাশ ছাইছে, বিকেলে ঝড় বৃষ্টি হবে। বঙ্কু বলল, কবিরা অমন অনেক কিছু দেখে। কোটটা গায়ে দিয়ে মধু সগর্বে মঞ্চ অভিনেতার মতো পায়চারি করতে লাগলো। নেশার জন্য তার চোখ দুটি অতি উজ্জ্বল, মুখখানাও চকচক করছে। অন্যদিনের চেয়েও আজ তাকে বেশি অস্থির দেখাচ্ছে। বেনি বলল, অত ছটফটাচ্ছিস কেন মধু? একটু বস না স্থির হয়ে। অভিনেতার ভঙ্গিতেই মধু হাসলো হা হা করে। রিচার্ডসন সাহেবের হেমলেট পড়াবার সময় যেমন থুতনিটা উঁচু করে কথা বলেন, ঠিক সেই রকম মুখ করে মধু বলল, আমি স্থির হতে পারি না, পারি না, পারি না। I am like the earth, revolving ever round the self same sun, boy.
এই, তোরা খাচ্ছিস নি কেন? গেলাস সব ভর্তি। নে নে, এই বঙ্কু, এই ভোলা। গঙ্গানারায়ণ মধুর প্যারাপেরিতে ব্র্যান্ডির ভর্তি গেলাস হাতে নিয়ে চুপ করে বসে আছে, একবারও ওষ্ঠে ছোঁয়ায়নি। অন্যরা সবাই একটু একটু করে পান করছে। একজন বাবুর্চি 2 প্লেট ভর্তি কাবাব নিয়ে এলো, খুব নরম, এখনো ধোয়া বেরোচ্ছে। মধু 2 কাপ ঝাঁকিয়ে বলল, আহ, মাই ফেভারিট। তোরা এটা টেস্ট করে দেখ। কচি বাছুরের মাংস, only 3 months old, delicious। গঙ্গানারায়ণ শিউরে উঠল। হঠাৎ একটা দৃশ্য মনে পড়ে গেল তার। তাদের বাড়ির পিছনে গোয়াল ঘর আছে। কিছুদিন আগেই সেখানে একটি গাভী প্রসব করেছে। জন্মাবার পরই বাছুরটা তিরিং তিরিং করে লাফাতে লাগলো, আর একটু পরেই ছুটে গেল পুকুর ধারে। সে এক আশ্চর্য ব্যাপার, গঙ্গানারায়ণ আগে কখনো এমন দেখেনি। সেই বাছুরটার বয়স এখন 3 মাস হবে বোধহয়। সাদা ধবধবে গা, টানা টানা চোখ, গভীর কালো, ঠিক মনে হয় যেন কাজল পরানো, দেখলেই আদর করতে ইচ্ছে করে। সেই রকমই একটা বাছুরের মাংসের কাবাব দেখে মধু আহ্লাদ করছে। অন্যরা সবাই খানিকটা করে কাবাব তুলে নিল। বেনি সবচেয়ে প্রথমে অনেকখানি একসঙ্গে পুড়ে দিল মুখে, আর সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল আসন থেকে। মুখে হাত চাপা দিয়ে আ ফু 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 শব্দ করতে লাগলো। অসম্ভব গরম মাংস, সে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। সবাই হেসে উঠল। বেনি সামনে নিয়ে ঢোক গিলে বলল, সত্যি ডেলিশাস, কি নরম। গোর জিজ্ঞেস করলো, তোর বাবা বাড়িতেই বিফ অ্যালাউ করেন মধু? মধু বলল, এ বাড়িতে আমি যা চাইবো তাই চলবে। বঙ্কু বলল, মধুর বিয়েতে আমরা দারুণ কাণ্ড করব। বাইনাচ লাগাবি তো মধু? মধু বলল, বাইনাচ দেখতে চাস, সেদিন খুশি লাগাতে পারি, কিন্তু সেজন্য বিয়ে করার দরকার কি? বিয়ে আমি এখন কিছুতেই করব না। বঙ্কু বলল, আরে রাখ রাখ, ওরকম কথা সবাই বলে। তোর বাবা যখন স্থির করেছেন। মধু বলল, বললুম না, আমার বাবার বাপের সাধ্য নেই আমার উপর জোর করে। বঙ্কু সে কথাও উড়িয়ে দিয়ে বলল, তোর বাবাকে বলবো এই শীতেই বিয়েটা লাগিয়ে দিতে। একটা বজরা ভাড়া করে ফুর্তি করব কদিন। কমলা বলে একটা মেয়ে চমৎকার নাচে, তাকে আনবো। কমলার নাম করে বঙ্কু আর চোখে একবার তাকালো গঙ্গানারায়ণের দিকে। গঙ্গানারায়ণ জানে তার বাবা কমলা সুন্দরী নামে একটি মেয়ের বাড়িতে প্রায়ই যাতায়াত করেন। মেয়েটির বয়স মাত্র 17-18, পাথর কোতা চেহারা। বঙ্কু ইচ্ছে করে খোঁচা মারল গঙ্গাকে। গঙ্গা মুখ নিচু করে রইল। বেনি বলল, একটা গুড়ের নাগরীর মতো মেয়ের সঙ্গে বিয়ে হলে মধু জব্দ হবে। মধু ক্রোধে চিৎকার করে বলল, তোরাও আমার বাবার দলে ভিড়তে চাস? গোর বলল, মধু আস্তে। মধু সঙ্গে সঙ্গে স্থিমিত হয়ে গিয়ে বলল, বঙ্কু আর বেনি কেন আমার মনে ব্যথা দিচ্ছে? ওরা আমার মন বোঝে না। তুই বাবাকে কি শাস্তি দিবি মধু? বাবা মাকে কখনো শাস্তি দেওয়া যায়? যায়। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, তখন ঠেলা বুঝবে রাজনারায়ণ দত্ত। বেনি ব্যঙ্গের হাসি হেসে বলল, বাড়ি ছেড়ে চলে যাবি? তখন তোর এত রং বেরঙের পোশাক আর বোতল বোতল ব্র্যান্ডি আর দিনে 5 রকমের খাবারের খরচ জোগাবে কে? কবিবর, তখন কি কোপ্তা কাবাবের বদলে আকাশের মেঘ আর ব্র্যান্ডির বদলে হাওয়া খেলেই চলবে? আই কেয়ার এ ড্যাম। হ্যাঁ, হাওয়া খেয়েই থাকবো। গোর বলল, মধু পাগলামি করিসনি। আমরা তো দেখছি তোর বাবা তোর মা তোকে কত ভালোবাসেন। তুই তাদের মনে দুঃখ দিস না, দিতেই হবে। মহান কবি পপ কি বলেছেন জানিস? টু ফলো পোয়েট্রি ওয়ান মাস্ট লিভ বোথ ফাদার অ্যান্ড মাদার। বেনি বলল, পোপ তো বলেছেন ও কথা, কিন্তু নিজের জীবনে কি পালন করেছেন? কবিরা মুখে অমন বলে, সব কথার কথা। দেখিস দেখিস আমি পারি কিনা। গঙ্গানারায়ণ উঠে দাঁড়িয়ে বলল, আমি এবার বাড়ি যাব। মধু বলল, কেন? এ কি গঙ্গা, তুই কিচ্ছু খাচ্ছিস নি, গেলাস ফুরোয়নি। বঙ্কু বলল, ফুরোবে কি, ও তো একটা চুমুকও দেয়নি। মধু এক লম্ফে গঙ্গানারায়ণের কাছে এসে বলল,
আমার বাড়ি থেকে কেউ না খেয়ে যায় না। খা, খা। গঙ্গা বলল, না মধু, আজ আমি কিছু খাবো না, আমার প্রবৃত্তি নেই। এক চুমুক দে আগে। না, আমি সুরাপান করব না। মধু জোর করে গ্লাসটা গঙ্গার মুখের কাছে আনার চেষ্টা করলো। গঙ্গাও জোর করে ছাড়িয়ে নিতে গেল নিজের হাত। সেই ধাক্কাধাক্কিতে গ্লাসটা পড়ে গেল মাটিতে। মদে ভিজে গেল মেঝেতে পাতা লাল রঙের পারস্য গালিচা। গ্লাসটা গড়াতে গড়াতে চলে গেল টেবিলের তলায়। মধু ভ্রুক্ষেপও করল না। এবার নিজের গ্লাসটা তুলে এনে বলল, নে। গঙ্গানারায়ণ হাত জোর করে বলল, আমাকে ছেড়ে দে মধু, আমি কিছুতেই মদ খাবো না। তবে কাবাব খা খানিকটা, ঠান্ডা মেরে গেল যে ছায়ে। আমাদের বাড়িতে একটা বাছুর আছে, আমি তাকে ভালোবাসি, আমি বাছুরের মাংসও খেতে পারবো না। বেনি বলল, বাছুর বলিস না, শুনতে খারাপ লাগে, বল বিফ। বঙ্কু বলল, কাবাবটা একটু খেয়ে দেখলে পারতি গঙ্গা, এমন ভালো কাবাব লাইফ টাইমে খাইনি। মধু বলল, এই জন্য তোদের কিছু হবে না, তোদের হিন্দু ধর্মের উপর এই জন্য আমার ঘেন্না ধরে যায়। বিফ অ্যান্ড ওয়াইন স্ট্রং পিপলদের সবসময় দরকার। দেখ, ইংরেজ, ফরাসি, রুশ, জবন সবাই গোমাংস খায়, সবাই ড্রিঙ্ক করে, এজন্য দে আর মাইটি, দে আর স্কলার্স, ওরা ভালো কবিতাও লেখে। কিন্তু হিন্দুরাই মিনমিনে নিরামিষ খায় আর ন্যাড়ামুন্ডি হয়ে বসে থাকে, সেই জন্য অন্য জাত যখন তখন এসে হিন্দুদের গালে থাপ্পড় মেরে যায়। বেনি বলল, আমার তো বিফ ছাড়া আর কোনো মিটই ভালো লাগে না। গঙ্গা বলল, তোরা বিফ খাচ্ছিস, ব্র্যান্ডি খাচ্ছিস, তোরা হিন্দু সমাজকে উদ্ধার করবি, আমি না হয় বাদই রইল। ফু, কাওয়ার্ড। সবাই কি সোশ্যালি রিফর্মার হয়? সবাই সাহসী হয়? এই গঙ্গাটার মধ্যে কোনো আইডিয়াস নেই। তুই কি চিরকাল গোবেচারা ভালো মানুষই থেকে যাবি গঙ্গা? কি করব বল, আমি তোদের মতন ব্রাইট নই, গোমাংস খেতে আমার রুচি হয় না। অন্য বন্ধুরা গঙ্গানারায়ণকে কোণঠাসা করছে দেখে মধু হঠাৎ একসময় হো হো করে হেসে উঠল। তারপর গঙ্গানারায়ণের পিঠে এক চাপড় মেরে বলল, ওদের ঠকিয়েছিলে গঙ্গা, তুইও ঠকে গেলি। ওগুলো বিফের কাবাব নয় রে, বিশুদ্ধ খাসির। বাড়িতে মা রয়েছে না, বাড়িতে কি গোমাংস ঢোকার জো আছে? আই লাইক বিফ, কিন্তু বাইরে খেতে হয়। এগুলো খাসির মাংস, ট্রাস্ট মি। রাজনারায়ণ দত্তের ছেলে মিথ্যে বলে না, নে একটু টেস্ট কর। গঙ্গানারায়ণকে আর আটকে রাখা গেল না, সে চলে যাবে। ভোলা আর বঙ্কুও আর বেশিক্ষণ অপেক্ষা করবে না, ওরাও যেতে চাইলো গঙ্গার সঙ্গে। সকলেই উঠে দাঁড়ালো। মধু গোড়ের হাত চেপে ধরে বলল, না, তুই যাবি না, তুই থাক। গোর বলল, আমি ফিরবো না, সেই কত দূর যেতে হবে? মধু কাতরভাবে বলল, না গোর, তুই যাস না, আমি একা একা থেকে কি করব? তুইও যদি চলে যাস আমি তবে আরো ড্রিঙ্ক করব, অ্যানাদার ফুল বটল। গোর বলল, আচ্ছা আচ্ছা বাবা, আমি থাকছি আর একটু। বেনি বলল, মধু, আমিও থাকছি, আমি না হয় পরে গোরের সঙ্গে ফিরব, ওরা যাক। মধুর মুখটা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে। অন্যরা চলে যাবার পরও বেনির বসে থাকা সে পছন্দ করল না। গোর আর মধু চুপ করে রইল। বেনি একাই বক বক করতে লাগলো কিছুক্ষণ। দেয়ালের পাশে একটি বড় শ্বেত পাথরের টেবিলে মধুর অনেক বই এলোমেলো করে ছড়ানো। একসময় বেনি উঠে গিয়ে দেখতে লাগলো সেই সব বই। যদিও বেনি খুব ভালোভাবেই জানে মধু তার বই ঘাটাঘাটি একদম পছন্দ করে না। দুখানা বই বেছে নিয়ে বেনি বলল, মধু, আমি এ দুটো তোর কাছ থেকে বড় করতে পারি? মধু বলল, টেক অ্যাজ মেনি অ্যাজ ইউ উইশ, শুধু বাইরনস লাইফটা নিস না, ওটা আমি পড়ছি। জানলা দিয়ে নিচে উকি মেরে মধু আবার বলল, আমার পালকি বেহারারা এক্ষুনি নাইতে যাবে। বেনি, তুই যদি বাড়ি যেতে চাস যেতে পারিস, ওরা তোকে পৌঁছে দেবে, নইলে পরে গেলে তোকে পালকি ভাড়া করতে হবে। বেনি সচকিত হয়ে বলল, না না, তাহলে আমি এক্ষুনি যাব। কিন্তু গোর যাবে না? কিরে গোর? গোরের বদলে মধুই বলল,
না, বোর এখন যাবে না। ও সারাদিন থাকবে আমার সঙ্গে, ইভেন মেবি সারা রাত। বেনি ভুরু তুলে বলল, সারা রাত? বোর বলল, মাথা খারাপ নাকি? সারা রাত থাকবো কে বললে? তুই এগো বেনি, ও একটু ঠান্ডা হলেই আমি তারপর যাব। এখন ওকে ফেলে গেলে ও আরো মদ খাবে। বেনি মুচকি হেসে বলল, তুই ছাড়া কেউ ওকে সামলাতে পারবে না, তুই একটু আদর যত্ন কর। হ্যাঁ রে মধু, তোকে একটা কথা জিজ্ঞেস করব, তুই রাগ করবি না? তুই যে অ্যাক্রোস্টিক কবিতাটি লিখেছিস গোরকে নিয়ে, সেটাতে গোরকে তুই হিনা বলে সি বলেছিস কেন রে? গোরের অবশ্য ভারী সুন্দর চেহারা, মেয়ে বলে চালিয়ে দেওয়া যায়। মধু গম্ভীর স্বরে বলল, ওরা গোরকে নিয়ে লেখা কে বলল? আমার বেশিরভাগ কবিতাই তো গোরকে ডেডিকেট করা, তা বলে কি সবই ওর উদ্দেশ্যে লেখা? কিন্তু অ্যাক্রোস্টিক তো লাইনের প্রথম অক্ষর মিলিয়ে যার নাম হয় তাকে নিয়েই লেখা। ডিএলআর একদিন বলেছিলেন না, তারপরেই তো তুই ওটা লিখলি। আমার মনে আছে এখনো কটা লাইন। গো সিম্পল লে and tell that fair ho tis for her lover dies। ভালো করে পড়তে শিখবিনি, ওভাবে কবিতা পড়ে না। মনে রাখিস, তুই বাইরন কিংবা পোপের মতন একজন মহাকবির লেখা পড়ছিস। আমার হাতে কবিতা আসে না, নইলে গোরকে নিয়ে আমারও ওরকম লিখতে ইচ্ছে করে। বেহারারা নাইতে চলে গেলে পরে কিন্তু ওদেরকে ডেকে ডেকে আর পাওয়া যাবে না। না 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 না, আমি যাচ্ছি যাচ্ছি। বেনি তাড়াতাড়ি উঠে বেরিয়ে গেল। তাকে সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে এসে দরজাটা ভেজিয়ে দিল মধু। ভুরু থেকে বিরক্তি উধাও করে সে বলল, কৃপণের বেটা কৃপণ, পালকি ভাড়া দিতে হবে শুনেই পালালো। গুড রিভেঞ্জ। গোর আরক্ত মুখে নতনেত্র হয়ে বসে আছে। মধু ছুটে এসে তাকে জড়িয়ে ধরে ফটাফট চুমু দিতে দিতে বলল, এবার শুধু তুই আর আমি, আমি আর তুই, গোর আর মধু, মধু আর গোর। আহ, বড় আনন্দ। গোর নিজেকে অতি কষ্টে ছাড়িয়ে নিয়ে বলল, তুই কি পাগলামি করিস মধু? সকলের সামনে আমায় এমন লজ্জায় ফেলিস। মধু বলল, কিসের লজ্জা? আই এম প্যাশনেটলি ফন্ড অফ ইয়োর কোম্পানি অ্যাজ আই এম অফ ইউ। বেনি কিরকম বিশ্রীভাবে কথা বলে গেল। বেনি বি ড্যামড। না মধু, তুই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। আজকাল তুই অন্যের কোনো কথা শুনিস না, শুধু তোর কথা শুনি। তুই এমন ছেলেমি করলে আমিও আর কখনো আসবো না। ও কথা বলিসনি গোর, ও কথা বলিসনি। তোকে না দেখে আমি থাকতে পারবো না। এজন্যই কি সম্প্রতি তুই আমাকে অ্যাভয়েড করিস? আমাদের আরো কত বন্ধু আছে, তুই আর কারো নামে কবিতা ডেডিকেট করিস না, শুধু তুই আমার নামে করিস কেন? বেশ করি, আমার শুধু তোকেই ভাল লাগে। তোর জন্য আমি কি এনে রেখেছি দেখ, টেবিলের ওই টানাটা খোল। আবার কি এনেছিস? মধু নিজেই টেবিলের ড্রয়ার খুলে ফেললো হ্যাচকা টানে। তার মধ্যে রয়েছে দুটি সুদৃশ্য প্রসাধন সামগ্রীর বোতল। মধু সে দুটি তুলে নিয়ে বলল, হেই দেখ, সবচেয়ে বড় ফরাসি কোম্পানির ফমেথম, আর এটা ল্যাভেন্ডার। তুই আবার এসব বানিয়েছিস আমার জন্য? তুই সেদিন বলছিলিস না তুই ল্যাভেন্ডার খুব ভালোবাসিস? সে তো কথার কথা। ল্যাভেন্ডারটা অতি কষ্টে জোগাড় করেছি, সবসময় পাওয়া যায় না। তুই আমার জন্য কত খরচ করবি মধু? এই তো সেদিন ফরগেট মি নট পাঠালি, স্টিল ইউ ফরগেট মি। খরচের কথা কেন বলছিস গৌর? তোর জন্য আমি সর্বস্ব দিতে পারি। তোর একটা ছবি আমি আমার কাছে রাখতে চাই। সে ছবি গড়াবার জন্য যদি আমার সব জামা কাপড় বিক্রি করে দিতেও হয়, তাতেও আমি রাজি। দুহাত ছড়িয়ে মুখ বুঝে মধু আবেগের সঙ্গে বলল, অল কাইন্ড টু দিস ফন আর্মস অফ মাই, কাম অ্যান্ড লেট মি নো লঙ্গার শাই। বেনি স্টুপিডটাও ঠিকই ধরেছে, এই কবিতাটা তোকে নিয়েই লেখা। মধু আলিঙ্গনের জন্য এগিয়ে আসতে গৌর টেবিলের অন্যদিকে চলে গিয়ে প্রসঙ্গ ঘুরাবার চেষ্টা করে বলল, তুই কি আর সত্যিই কলেজে যাবি না মধু? মধু বলল, রিচার্ডসন যদি আবার পড়াতে আসেন তখন ভেবে দেখতে পারি।
পড়াশুনো মানে কি শুধু কাব্যপাঠ? তুই অঙ্কের ক্লাসে যাস না অনেক দিন। অঙ্ক আমি ঘৃণা করি। অঙ্ক শিখে কি হবে? অঙ্ক তো যে সে শিখতে পারে। আমি পোয়েট, আমার অঙ্ক নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শেক্সপিয়ার ইচ্ছে করলে নিউটন হতে পারতেন, কিন্তু নিউটনের সাধ্য ছিল না শেক্সপিয়ার হওয়ার। আর বাংলা ক্লাসে যাওয়া তো একেবারে ছেড়েই দিয়েছিস। ওই চাকর বাকরদের ল্যাঙ্গুয়েজ শিখে আমি সময় নষ্ট করব বলতে চাস? আমরা বাড়িতে এখনো বেঙ্গলিতে কথা বলি, শুধু চাকর বাকরদের ল্যাঙ্গুয়েজ বলছিস কেন? কথা বলার জন্য ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না, মুটে মজুরও কথা বলে। হেয়ার সাহেব বলেছিলেন যারা বেঙ্গলি শিখবে না তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আমি পরীক্ষা গ্রাহ্য করি না। আর হেয়ার সাহেব, বাদ দে বাদ দে। মাগুর মাছের ঝোল আর ঝিঙে পোস্ত খেয়ে খেয়ে হেয়ার সাহেব তো এখন পুরোপুরি ভোঁতা হিন্দু হয়ে গেছে। হেয়ার সাহেব আমার নমস্য, ওর কথাতেই আজকাল আমি বাংলায় মন দিয়েছি। ওই ল্যাঙ্গুয়েজে আর কতটুকু শেখার আছে রে? ওতে আছে কি? যে ভাষায় কবিতা লেখা যায় না সেটা আবার একটা ভাষা? ভারতচন্দ্র তো বেঙ্গলিতেই লিখেছেন, আজকাল ঈশ্বরগুপ্ত লিখছে। ভারতচন্দ্র আবার কবি, বাইরন ওয়ার্ডসওয়ার্থের পায়ের নখের যোগ্যও না। আর ওই ঈশ্বরগুপ্তের মতন পদ্য আমি যখন তখন লিখতে পারি। তুই বেঙ্গলিতে কবিতা লিখতে পারিস? লিখে দেখা তো। এক্ষুনি লিখে দেখাচ্ছি, কাগজ কলম নেই। আমি লিখবো? আমি বলছি তুই লিখে যা। বেঙ্গলির স্পেলিং টেলিং গুলো আমার মনে থাকে না। ওই রেফ আর রফলার যুক্তক্ষর, বিভৎস ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজ নিজের হাতে লিখতে আমার ঘেন্না হয়। তুই তো একটা মেয়ে, তাই বেঙ্গলি ভালোবাসিস। এই মধু, আমি বেঙ্গলি ভালোবাসি না, তবু তোকে ভালোবাসি গৌর। তুই লেখ, আমি বলে যাচ্ছি। কি নিয়ে লিখবো বল? পাহাড়, সমুদ্র, রমণী। বাঙালিদের মধ্যে আবার সুন্দর কোথায়? মেঘ করেছে। আচ্ছা, বর্ষাকাল নিয়ে লেখা যা। পেছনে হাত দিয়ে পায়চারি করতে করতে হঠাৎ মুখ তুলে মধু বলল, লেখ। গভীর গর্জন সদা করে জলধর, উদ্বিল নদ নদী। গোর বলল, উদ্বিল? তার মানে কি? মানে নেই বুঝি? তাহলে লেখ, উথলিল। উথলিল নদ নদী ধরণীর উপর। মিলেছে? জলধর আর উপর ঠিক মেলেনি। তোদের বাংলায় তো আবার মিল ছাড়া পদ্য হয় না। এরপরের লাইন, রমণী রমণ লয়ে সুখে কেলি করে। গোর জিজ্ঞেস করলো, রমণ লয়ে তার মানে? রমণীরা কার সঙ্গে সুখে কেলি করবে? কেন রমণের সঙ্গে? রমণ কে? ওহো, তুই বুঝি ভেবেছিস রমণীর ম্যাসকুলিন রমণ? তা নয়। ঠিক আছে, পরের লাইনে মিলিয়ে দিচ্ছি। রমণী রমণ লয়ে সুখে কেলি করে, দানবাদী দেবযক্ষ সুখিত অন্তরে। সুখিত? সুখিত কথাটা হয়? কেন হবে না? আমি মধুসূদন দত্ত বলছি হয়। দুঃখিত যদি হয় তাহলে সুখিত হবে না কেন? আচ্ছা, মানলুম। এখানেই শেষ? না, আরো আছে। লেখ। সমীরণ ঘন ঘন ঝন ঝন রব, বরুণ প্রবল দেখি প্রবল 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 প্রতাপ। মিলল না। মেলেনি? প্রবল প্রবল। আচ্ছা, লেখ, প্রবল প্রভাব। বরুণ প্রবল দেখি প্রবল প্রভাব। হ্যাঁ। তারপর আচ্ছা, স্বাধীন বানান কি রে? দন্তেয় শয়ে বফলা আকার। বফলা আছে? এই ফলাগুলো নিয়েও আর এক ঝামেলা। শোন, ওই বফলা দিতে হবে না, শুধু স দিয়ে লেখ, স্বাধীন। স্বাধীন? হ্যাঁ। দূর, তা আবার হয় নাকি? স্বাধীন কথাটার কোনো মানে হয় না। তুই লেখ না, এখানে বফলা দিলে চলবে না। কারণ আছে, শুধু স দিয়ে লেখ। স্বাধীন হইয়া পাছে পরাধীন হয়, কলহ করয়ে কোনো মতে শান্ত নয়। ব্যাস, শেষ। কবিতার কি মানে হলো? মানে হলো না? তোর এই ঈশ্বরগুপ্তের চেয়ে ভালো হয়েছে।
আমি যা লিখবো তাই ভালো হবে। কবিতাটা ৮ লাইন হয়েছে তো ঠিক, এবার তুই সবটা একসঙ্গে পড় আর প্রত্যেক লাইনের প্রথম অক্ষর জুড়ে দেখ কি হয়। গোর মাথা নিচু করে কবিতাটা পড়ল, সঙ্গে সঙ্গে তার ফর্সা মুখটা রাঙা হয়ে গেল। মুখ তুলে সে বলল, আবার? তোকে নিয়ে আর পারি না। মধু হাসতে হাসতে বলল, গৌরদাস বসাক, ঠিক হয়েছে কিনা? বাংলাতেও আমি একটা অ্যাক্রোস্টিক লিখে দেখিয়ে দিলাম। বেনিকে বলিস এটাও অ্যাক্রোস্টিক, এটারও সব লাইনের প্রথম অক্ষর দিয়ে তোর নাম হয়, কিন্তু এটা তোকে নিয়ে লেখা নয়, বর্ষাকাল নিয়ে লেখা। ইচ্ছে করলে আমি সব পারি, বুঝলি? তবে তোদের এই ডার্টি ল্যাঙ্গুয়েজের কোনো বই আমার ছুতেই ইচ্ছে করে না। সংস্কৃতে বামুন বামুন গন্ধ, আর বাংলায় চাকর বাকরের গন্ধ। এসব কথা তুই কার কাছ থেকে শিখলি রে মধু? কার কাছ থেকে আবার শিখবো? শুনলাম তুই নাকি আজকাল কেষ্টবাটুর্যের কাছে ঘোরাঘুরি করছিস। হ্যাঁ, গেছি কয়েকবার। কেন, ওনার কোনো সুন্দরী মেয়েটে রয়েছে বুঝি? তার দর্শন লাভের বাসনায় যাস? গোর, তোর হিংসে হয়েছে দেখছি। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছি, মুখ রক্তিম বর্ণটি ধারণ করেছে। আমি কোনো উমেনের কাছে গেলে তোর রাগ হয়, সেটা বলবি তো? মধু এবার গৌরকে ধরে ফেলে বুকে চড়ালো, চুমু দিতে দিতে বলতে লাগলো, কিন্তু আমি তোকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গৌর, রাগ করিসনি, রাগ করিসনি। মধু, ছাড়, ছাড়। ডান দিকে দেয়ালে একটি দরজা, তার ওপাশে মধুর শয়নকক্ষ। মধু গৌরকে টানতে টানতে নিয়ে এলো সেখানে, জোর করে তাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, দ্য হেস্ট ফরগটেন দ্য প্রমিস অফ অনারিং মাই পুয়ার কট উইথ দ্য সেক্রেট ডাস্ট অফ ইয়োর ফিট। আজ সেই প্রমিস ফুলফিল কর, আমার খাটে একটু তোর পায়ের ধুলো দে। গৌর বিব্রতভাবে বলল, আমি এবার যাব। না না গৌর, তুই যাবি না। মধু নিজে মাটিতে বসে পড়ে গৌরের উরুর উপর 2 হাত রেখে বলল, তোর কোল পেতে দে, আমি মাথা রাখবো। কি পাগলের মতো করছিস মধু? সেদিন আমি তোর কোলের উপর কাগজ রেখে লিখতে গেছিলাম, কিন্তু তুই কাগজ ফেলে দিলি। I thought I shall be a ball, making that slip my table, to write that note with ease, but hey, you're shaking, gave my pen a quaking. Rudeness never I saw like this. কেন 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 গৌর? আমি তোকে এত ভালোবাসি, অথচ তুই কেন আমাকে ভালোবাসিস না? কেন আমাকে ফিরিয়ে দিস তুই? এত কবিতা লিখি তোকে নিয়ে, তবুও তোর মন পায় না। আজ তোকে কাছে পেয়েছি অনেক দিন পর। মধু, মাতলামি করিস না, ছাড় আমাকে। না না না। মধুর বাড়াবাড়িকে প্রশ্রয় না দিয়ে গৌর 2 হাত দিয়ে জোর করে ঠেলে দিল তার মাথাটা। ভারসাম্য হারিয়ে মধু মেঝেতে চিৎপাত হয়ে পড়ে গেল। দরাম করে শব্দ হলো মাথা ঠোকার। গৌর সত্যিকারের কুপিত হয়েছে। সে মধুকে সাহায্য করার জন্য হাত বাড়ালো না। একটু বাদে মধু উঠে বসে অত্যন্ত নিঃস্ব গলায় বলল, গৌর, তুইও আমায় দূরে ঠেলে দিলি। আমার আর খেয়েও রইল না। আমি আর তোকে জ্বালাতন করব না। দেখিস, একদিন আমি হঠাৎ কোথায় চলে যাব, তোরা আর আমাকে কেউ খুঁজে পাবি না।